হেই, কি অবস্থা সবার? আমি জুবাইর হোসেন জীবন। তোমাদের সামনে ফিজিক্স এক্সাম। তো তোমাদের অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা না। তো আমি আজকে ভিডিওটা করতেছি তোমাদেরকে তোমাদের ফিজিক্স এক্সামে সহায়তা করার জন্য। আমি ট্রাই করবো এখানে কতগুলো সিকিউ সলভ করার জন্য, সিকিউ সলভ করার মাধ্যমে যাতে তোমাদের একটা ভালো প্রিপারেশন কমপ্লিট হয়। এবং আই হোপ তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে হচ্ছে তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে সামনে ফিজিক্স এক্সামের জন্য। আমরা এখানে হচ্ছে বেসিক্যালি গ এবং ঘ নিয়ে আলোচনা করব, 3 মার্কের কোয়েশ্চেন এবং 4 মার্কের কোয়েশ্চেনগুলো নিয়ে, যাতে করে তোমার এই মার্কগুলো পেতে সহজ হয়। আর ক খ যেগুলো আমরা ট্রাই করবো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার জন্য, অথবা তুমি চাইলে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলেই হয়ে যাবে, বোর্ড কোয়েশ্চেনগুলো আলোচনা করলেই হয়ে যাবে। আর এরপরে ভিডিওটা মেবি হচ্ছে এমসিকিউর জন্য আসবে। তো দেখি ট্রাই করি কতটা আমার পাশ থেকে দেওয়া যায়। সো প্রথমে স্টার্ট করতে পারি। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মেজারমেন্টের চ্যাপ্টার, যেখানে হচ্ছে মেজারমেন্ট বলতে হচ্ছে এখানে ভৌত রাশি এবং তাদের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। তো এখানে কয়েকটা সূত্র আছে, আমাদের সূত্রগুলো একটু আগে জানতে হয়, না জানলে আমাদের ম্যাথ করতে পারবো না। সো বেসিক্যালি এখানে যে যে জিনিসগুলো নিয়ে ম্যাথ করতে হবে আমাদের, সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার ধ্রুবক, তারপর হচ্ছে কি বলে এটাকে, স্ক্রু গজের রিলেটেড ম্যাথগুলা, তারপর হচ্ছে আপেক্ষিক ত্রুটি রিলেটেড ম্যাথ। এইসব জিনিস আমাদেরকে পড়াশোনা করতে হবে একটু। সো তার আগে সূত্রগুলো আমরা একটু দেখি কী কী আছে। সো এখানে যেই প্রথম সূত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র, আই মিন ভার্নিয়ার ধ্রুবক। এটা হচ্ছে এস বাই এন। এস বাই এস হচ্ছে এখানে তোমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, বেসিক্যালি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, মনে রেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এটা। আর এন হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, যেটা সেটা। সো এই এস সেমই জিনিস। আর এটার আরেকটা সূত্র হচ্ছে এস মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। তো এটাও তুমি করতে পারো চাইলে। অথবা তুমি এই যে এই জায়গাটাতে যদি তুমি খেয়াল করো, তাহলে এখানে একটা স্পেশাল নাম্বার লিখে রাখছি আসলে। তো এটা আমি উদ্দীপক দেখে লিখে রাখছি আর কি। তো এটার মিনিং আছে, এটার মিনিং হচ্ছে আসতে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে সেইখান থেকে। তো আমার মনে হয় না এটা এখন এক্সপ্লেইন করা বেশি একটা জরুরি। আমি এখানে লিখে রাখছি যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। সো ওইখান থেকে হচ্ছে বেসিক্যালি এটা আসে। তুমি যদি এটাকে সিম্পলি 1/20 লিখো তাও চলবে। তো যতগুলো আমি উদ্দীপক অ্যানালাইজ করলাম সবগুলোতেই আমি দেখছি মোটামুটি 19/20 করেই আসে। আই মিন ভার্নিয়ার স্কেলের 19 ভাগ হচ্ছে প্রধান স্কেলের 20 ভাগের সাথে, সরি, প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সাথে মিলে যায়, এরকম একটা উদ্দীপক ছিল। তো এখান থেকে আমি এটা লিখে রাখছি। তো তুমি চাইলে এটা বুঝেও করতে পারো, আর যদি মুখস্থ করতে চাও তাহলে মুখস্থ করতে পারো, তোমার ইচ্ছা। আর যদি বুঝতে চাও তাহলে পরবর্তী আমরা কোনো ভিডিওতে বুঝাই ফেলবো, কারণ এইসব জিনিসপত্র তোমাদের ইন্টারমিডিয়েটও লাগবে। ওকে, পরবর্তী সূত্রটা হচ্ছে আমাদের স্ক্রুগজের। স্ক্রুগজের হচ্ছে এটা হচ্ছে এটাকে বলে নুন্নাঙ্ক বেসিক্যালি। সো লিস্ট কনস্ট্যান্ট, এটার অ্যাকচুয়াল নাম। তো লিস্ট কনস্ট্যান্টটা হচ্ছে তোমার পি বাই এন। পি হচ্ছে তোমার এইখানে পিচ বেসিক্যালি। তো পিচটা দেওয়া থাকবে, অথবা পিচ আমাদের বের করে নিতে হবে। আর এন তো বুঝতেইছো, এন হচ্ছে আমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পরবর্তী সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্ট ম্যাথও হইতে পারে অথবা ঘোরা পেঁচাও দিতে পারে। তো পরবর্তী সূত্রটা হচ্ছে তোমার দৈর্ঘ্য নির্ণয় করা রিলেটেড, দৈর্ঘ্য দূরত্ব এগুলো নির্ণয় করার জন্য। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সূত্র, আর নিচেরটা হচ্ছে তোমার স্ক্রু গজের সূত্র। তো স্লাইড ক্যালিপার্সের জন্য দৈর্ঘ্য বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এমটা হচ্ছে তোমার প্রধান স্কেলের পার্ট, আর ভি হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, ভিসি তো বুঝলাই মাত্র ভার্নিয়ার ধ্রুবক। আর ডি হচ্ছে আমার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য, সরি ব্যাসার্ধ না, এটা ব্যাসার্ধ কেন হবে, ব্যাস হবে, কারণ আমরা স্ক্রু গজ দিয়ে ব্যাসই বের করতে পারি। তো ব্যাস বের করার জন্য। আচ্ছা, পরবর্তী কোনো আমরা ভিডিওতে স্ক্রু গজ সরাসরি দেখায় কাজ করাবো, বিকজ অফ আমার কাছে স্ক্রু গজ এবং ভার্নিয়ার স্কেল দুইটাই আছে, বাই দ্য ওয়ে। তো তোমাদের কাছে এটা হচ্ছে ব্যাস, বেসিক্যালি ব্যাস সমান সমান হবে হচ্ছে তোমার এল প্লাস সি ইন্টু এল সি। এখানে এলটা হচ্ছে তোমার রৈখিক স্কেল। রৈখিক স্কেল হচ্ছে স্ক্রু গজের মধ্যে একটা লম্বা স্কেল, আমাদের নর্মাল স্কেলের মতো থাকে, যেটাকে আমরা ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল বলি বেসিক্যালি। তো ওইরকম একটা স্কেল থাকে, তো এটাকে আমরা রৈখিক স্কেল বলতেছি, যে রৈখিক স্কেল। প্লাস সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, যেটাকে ঘুরাইলে ঘুরাইলে ভাগ সংখ্যাগুলো দেখা যায়। আর এল সি তো মাত্রই দেখলা, লিস্ট কনস্ট্যান্ট। সো দ্যাটস আওয়ার ইন্ট্রোডাকশন ফর আওয়ার ইকুয়েশনস আর সূত্র যেটা বলো। তো এগুলো দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করবো সামনে। সো নেক্সট আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে দিনাজপুর বোর্ড 2025-এর। তো এইটাতে দেখো উদ্দীপকটা যদি একটু তুমি পড়ো, তাহলে দেখবা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপের প্রধান স্কেলের পাঠ হচ্ছে এত, এবং ভার্নিয়ার স্কেলের সম্পাদন দেওয়া আছে। তো সব কিছু মোটামুটি দেওয়া আছে, আমি উদ্দীপকটা বললাম না, তুমি এখানে পড়ে নিতে পারো চাইলে। এখানে আচ্ছা, কখন বলছি আমরা আলোচনা করবো না এই ভিডিওতে। গতে ডিরেক্ট চলে যাই। বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। চিন্তা করো, বস্তুটির দৈর্ঘ্য একদম ইজি। তুমি যদি আগের স্লাইডটাতে যাও তাহলে দেখবা দৈর্ঘ্য বের করার জন্য আমাদের যে ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য বের করার জন্য সূত্রটা ছিল এল ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? তো এটা দিয়ে যদি আমরা ম্যাথটা করে ফেলি তাহলে কি হবে আসলে, আমাদের কি কি লাগবে আসলে এটা খুঁজে বের করবো আমরা এখান থেকে। এল ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি ছিল। সো ফার্স্টে আমাকে ভিসিটা খুঁজে বের করতে হবে, যে ভিসিটা আমার কাছে আছে কিনা। ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট।
সো দেখো এখানে ভিসি দেওয়া নাই, ওই যে আমি যেটা বললাম যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে সেই রিলেটেড একটা কথা দেওয়া আছে যে যন্ত্রটির প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান হয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে আমরা ওই যে এভাবে দেখছিলাম 1 - 19/20, এটা হচ্ছে এই যে এটা কাকে বলে, মানে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে সেইটা থেকে এটা আসছে বেসিক্যালি, এটা সূত্র না, এটা কাকে বলে থেকে আসে। সো এটাকে তুমি চাইলে 1/20 লিখতে পারো। এটার মান কত আসে আই ডোন্ট নো, আমার কাছে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে হবে, ক্যালকুলেটরটা নাই এখন। আম, ঠিক আছে, আমি হচ্ছে ক্যালকুলেটর পেয়ে গেছি। সো এটা সলভ করলে আসবে হচ্ছে 0.005 সেন্টিমিটার। বিকজ অফ সব কিছু সেন্টিমিটার দেওয়া ছিল, তাই হচ্ছে আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করলাম। বেসিক্যালি মিলিমিটার থাকলে তোমাকে মিলিমিটার নিয়ে কাজ করতে হবে, অথবা তুমি কনভার্সন করে নিতে পারো, তোমার ইচ্ছা। আর এখানে কি কি দেওয়া আছে আমি একটু দেখি, সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপাতন দেখা দেওয়া আছে, ভি এর মানটাও দেওয়া আছে আমার কাছে, ভি ইকুয়ালস হচ্ছে 8, এবং এম এর মানটাও দেওয়া আছে। এম এর মানটা হচ্ছে যে প্রধান স্কেলের পার্ট, খেয়াল করে দেখো প্রধান স্কেলের পার্ট সবই দেওয়া আছে। তো বেসিক্যালি সব যখন গিভেন থাকে আমাদের ম্যাথ করা একদম ইজি হয়ে যায়। 9.96, সো তুমি যদি এটা এখানে বসায় দাও সেটা আসবে হচ্ছে 9.96 প্লাস 8 × 0 পয়েন্ট, আচ্ছা আমি এটাকে 0 পয়েন্ট না লিখে আমি হচ্ছে ডিরেক্ট 1/20 লিখে দিই, দ্যাটস উইল বি ফাইন। অ্যান্ড এটার রেজাল্ট আসবে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। সো 10 সেন্টিমিটার, দিস ইজ দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। সো দেখো কতটা ইজি আসলে, এটার জন্য তুমি 3 মার্কস পাবা। অ্যান্ড পরের কোয়েশ্চেনটাতে আমরা চলে যাই, ঘ নাম্বার। ঘ নাম্বারটা দেখো, আমাদের খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন এটা। বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলেনি, বেসিক্যালি এখানে গ্রহণযোগ্যতা যাচাই করতে বলছে। সো বেসিক্যালি আপেক্ষিক ত্রুটিটাই বের করতে হবে আমাদেরকে। আর এখানে হচ্ছে একটা ত্রুটি দেওয়া আছে। সো এইটার বেসিসে আমরা যাচাই করব যে উদ্দীপকে যেই বস্তুটা মাপা হয়েছে সেটার আপেক্ষিক ত্রুটি হিসাব করে আমরা দেখব যে সেটা গ্রহণযোগ্য কিনা আমাদের জন্য। এটার সাপেক্ষে, যে 8%-এর সাপেক্ষে, এটার মিনিং হচ্ছে যদি আপেক্ষিক ত্রুটি 8% বা তার কম হয় তাহলে তুমি সেই জিনিসটাকে গ্রহণযোগ্য হিসাবে কনসিডার করতে পারবা, মানে তুমি সেটা গণনা করতে পারবা। আর যদি 8%-এর বেশি হয় তাহলে তুমি সেটাকে গ্রহণযোগ্য হিসেবে নিতে পারবা না, মানে সেটা গণনা করতে পারবা না, সেটা অ্যাকচুয়ালি ভুল। তো চলো এটা করি। আর একটা জিনিস দেখো এখানে, তো এটা কেমন কনসেপ্ট, এই ধরনের কোয়েশ্চেন কেমন আসতে পারে, এখান থেকে আসার চান্স অনেক বেশি। তো 3 স্টার দিয়ে রাখো। তো এটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড দেওয়া আছে তোমাকে, তাই না? তো তোমার হইতে পারে যে পরীক্ষায় আয়তন রিলেটেড আসবে। সিম্পল একই জিনিস, তুমি ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফলের সূত্র ইউজ করবা, আয়তনের জন্য আয়তনের সূত্র ইউজ করবা। যদি কোয়েশ্চেন আরও ইজি করে তাহলে দৈর্ঘ্যটা দেওয়া থাকতে পারে, দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বের করা। দৈর্ঘ্যটা মোটামুটি আমি অনেকগুলো কোয়েশ্চেন দেখলাম যে কোথাও দিতে চায় না, কারণ এটা বেশি ইজি, 1-2 লাইনে হয়ে যায়। বা এটা একটু দিতে চায় কারণ হচ্ছে এটাতে বেশি লেখা লাগে এবং হচ্ছে 4 মার্ক। সো ওইভাবেই হচ্ছে চিন্তা করতে পারো তোমরা। তো আয়তন যদি আসে তাহলে আমরা আয়তনের সূত্র ইউজ করব, আর যদি ক্ষেত্রফল দিয়ে দেয় এরকম তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। ওকে, তাহলে এটা করে করে ফেলি আমরা, যে আপেক্ষিক ত্রুটি কেমন আসে সেটা একটু দেখি। দেখো আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এটার মেইন কনসেপ্ট হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমরা অনেকগুলো ত্রুটি এখানে পাবো, মোটামুটি 2টা মেবি ত্রুটি পাওয়া যায়, 2টার মতো। তো তুমি যেটা ট্রাই করবা সেটা হচ্ছে সবচেয়ে বড় ত্রুটি যেটা সেটা কনসিডার করবা, বিকজ অফ আমরা আমাদের ভুলটাকে সবচেয়ে বড় করে দেখার ট্রাই করবো সবসময়, ছোটোটাকে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নিয়ম, হিউম্যান রুলস আর কি। যদিও হিউম্যান যেটা করে সেটা হচ্ছে সবচেয়ে ছোটো ভুলটাকেই তারা কনসিডার করে, বড় ভুলটাকে কনসিডার করতে চায় না। তো আমরা ট্রাই করবো যে আমাদের বড় ভুলকে কনসিডার করার জন্য। লেটস সি কী করা যায় এখানে। ওকে, দেখো উক্ত যন্ত্রটির সাহায্যে একটি বস্তুর প্রস্থ নির্ণয় করা হয়েছে। প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 4 সেন্টিমিটার, মানে প্রস্থের মান দেওয়া আছে তোমার কাছে। পরিমাপের ত্রুটি পরিমাপের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। ওকে, তাহলে আমরা যেই ভার্নিয়ার স্কেলটা দিয়ে মাপতেছি বা স্লাইড ক্যালিপার্সটা দিয়ে মাপতেছি সেইটা হচ্ছে 5% ত্রুটি দেয়, সেটা আমরা জানি। তো এইটা থেকে আমরা বের করতে চাই যে ক্ষেত্রফলের ত্রুটিটা কত। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স সে যে মাপে, সে কী মাপে অ্যাকচুয়ালি? দৈর্ঘ্য মাপে, তাই না? সে মাপে হচ্ছে দৈর্ঘ্য। সো এই যে 5% যে ত্রুটিটা, সেটা কার ত্রুটি আসলে? দৈর্ঘ্যের ত্রুটি নিশ্চয়ই, দৈর্ঘ্যের ত্রুটি। তুমি যদি ক্ষেত্রফল বের করে এই 5% করো তাহলে হবে না কিন্তু ভাই। তো তোমাকে হচ্ছে চেক করতে হবে দৈর্ঘ্যের ত্রুটিটা। তো দৈর্ঘ্য, কারণ স্লাইড ক্যালিপার্স দৈর্ঘ্যই মাপতে পারে, ক্ষেত্রফল মাপতে পারে না, ক্ষেত্রফল আমাদেরকে আলাদা করে ক্যালকুলেট করতে হয়। তো দৈর্ঘ্যের দিক থেকে আমাদের 5% ত্রুটি আসবে, এবং যেহেতু আবার প্রস্থ মাপছে তাহলে প্রস্থের দিক থেকেও 5% ত্রুটি আসবে। দেখো আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, এইটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে মানে, আচ্ছা আমি এটা লিখেই রাখি, আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপবো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা জিনিস মাপি। তো দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু মাপি, তাহলে দৈর্ঘ্যের জন্য 5% ত্রুটি পাবো আমি, এবং আমি প্রস্থের জন্য 5% ত্রুটি পাবো। তুমি কিন্তু ক্ষেত্রফল আগে বের করে নিও না, আগে অবশ্যই ত্রুটিটা বের করতে হবে এখান থেকে। এখন একটা জিনিস চিন্তা করো,
সেটা হচ্ছে কী যেন বলতে নিলাম, ও যে বস্তুটা কিন্তু এখানে তুমি দেখো একটা আয়তকার বস্তু, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। বস্তুটা কিন্তু এমনও হইতে পারতো যে এটা একটা বর্গাকৃতির বস্তু। যদি বর্গাকৃতির বস্তু হইতো তাহলে কেবলমাত্র দৈর্ঘ্য নিয়ে কাজ করলেই হইতো, আমাদের প্রস্থ লাগতো না, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাই বলার ছিল যে দৈর্ঘ্য হইতে পারে, ঘনক হইতে পারে, আয়তকার ঘনবস্তু হইতে পারে, অথবা এরকম আয়তক্ষেত্র হইতে পারে। বাই দ্য ওয়ে, তো এখন আমরা হচ্ছে দৈর্ঘ্যের ত্রুটিটা বের করি। তো তোমার হচ্ছে এখানে লিখবো যে সর্বনিম্ন আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই 5% যে ত্রুটিটা সেটা কিন্তু আমার পজিটিভও হইতে পারে, নেগেটিভ হইতে পারে। আই মিন 5% কমও হইতে পারে, 5% বেশিও হইতে পারে। তো তুমি কিন্তু জানো না বা উদ্দীপকে বলেও দেয়নি যেটা কি কম হবে না বেশি হবে। যেহেতু বলে দেয়নি সেহেতু আমরা পজিটিভটাও চিন্তা করবো, নেগেটিভটাও চিন্তা করবো। আই হোপ তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো দুইটার ক্ষেত্রে আমরা প্লাস এবং মাইনাস চিন্তা করবো। তাহলে তুমি এখন আসো যে দৈর্ঘ্য পরিমাপে যদি আপেক্ষিক ত্রুটি 5% হয় তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? সর্বনিম্ন দৈর্ঘ্য আমি যদি একটু লিখি, আমি ট্রাই করবো বাংলা কম লেখার জন্য, কারণ বাংলা লেখা খুবই খারাপ আমার। দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার, আমি মাইপা কত পাইছিলাম দেখো, 10 সেন্টিমিটার পাইছিলাম। সো 10টা আমি কালেক্ট করবো এখান থেকে, 10 মাইনাস 5%। আচ্ছা, অনেকে হচ্ছে আমি দেখছি তোমাদের পড়াইতে গিয়ে অনেক ভালো ভালো স্টুডেন্টসরাও পার্সেন্ট হিসাব করতে পারে না। ভাইয়া আপু মনে রাখবা, পার্সেন্ট হিসাব করার ম্যাথ হচ্ছে ক্লাস 4-5 হয়ে গেছে। সো একটু কেয়ারফুল এগুলো হ্যান্ডেল করতে হবে, মুখস্থ করো না। পার্সেন্ট হিসাব করা জানা খুবই জরুরি, কারণ দিন শেষে তুমি যদি চাকরি বাকরি করো, টাকা পয়সা ব্যাংকে জমা রাখো, সেখানে কিন্তু পার্সেন্টের হিসাব করতে হবে তোমাকে। তো পার্সেন্টের হিসাব অনেকেই পারে না, আমি দেখছি অনেক ভালো ভালো স্টুডেন্টস পড়াইতে যায়। তো আই হোপ তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা অন্তত পারো। তো 5% কত হবে? 10-এর 5% চিন্তা করো, তাহলে 10 ইন্টু 5/100। এটা হচ্ছে আমার কম, ছোটোটা। তাহলে ছোটোটা কত আসবে আমার বলো তো? এখানে আমার আসবে হচ্ছে গুণটা বিয়োগটা করলে আসবে হচ্ছে 9.5 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড সর্বোচ্চ ত্রুটি কত আসবে? সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য কত আসবে? দৈর্ঘ্য আসবে হচ্ছে 10 প্লাস 10 ইন্টু 5/100 ইজ ইকুয়ালস টু, এখানে আসবে হচ্ছে তোমার কত আসে এটা করলে? 10 প্লাস, আচ্ছা এটা আসে হচ্ছে 10.5। তো 10.5 আমরা লিখে দিই এখানে, 10.5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা একটা সর্বনিম্ন দৈর্ঘ্য পেয়ে গেলাম, সর্বোচ্চ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন সর্বনিম্ন প্রস্থ বের করতে হবে আমাদেরকে। সর্বনিম্ন প্রস্থ, প্রস্থ সমান সমান কত হবে? আচ্ছা, প্রস্থের মানটা কত বলে দিচ্ছে আমাদেরকে? 8 সেন্টিমিটার বলে দিচ্ছে। তাহলে 8 মাইনাস, আমি এখানে একবারে লিখে দিই, প্লাস না একবারে লিখলে আবার পরে তোমরা বুঝবা না। আগে হচ্ছে মাইনাসওয়ালাটা, মাইনাস 8 × 5/100, এটা করলে আসবে হচ্ছে তোমার 7.6। আচ্ছা, এটা আমি আগে ক্যালকুলেট করে রাখছি। সর্বোচ্চ আসবে হচ্ছে, সর্বোচ্চ প্রস্থ আসবে হচ্ছে 8 প্লাস 8 × 5/100 ইজ ইকুয়ালস টু, এটা আসবে হচ্ছে তোমার কত আসে? 8.4 সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, 8.4ই তো আসে। ঠিক আছে, ওকে। আমি কিন্তু হচ্ছে এখান থেকে দেখো সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন প্রস্থ, সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ ক্যালকুলেট করে ফেলছি। এখন আমি সর্বোচ্চ ক্ষেত্রফল, এই যে ত্রুটি সহ মানে ত্রুটিটা ক্যালকুলেট করার পরে আমার ক্ষেত্রফল কত আসছে সেটা হিসাব করতে হবে, ঠিক আছে? আবার আমাকে এটাও হিসাব করতে হবে ত্রুটির আগে ক্ষেত্রফল কত ছিল সেটাও হিসাব করতে হবে, ঠিক আছে? ওইটা কিন্তু আমি এখন হিসাব করি নাই, একটু পরেই করছি, ওয়েট। তো এখন হচ্ছে আমি চিন্তা করি, মানে এগুলো ত্রুটির পরে, ত্রুটি ক্যালকুলেট করার পরে, ত্রুটি হিসাব করার পর, হিসাব করার পরে, হিসাব করার পরে আমরা ক্ষেত্রফল কত পাইলাম। সো কী লিখতেছি এটা আমি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে, লেটস আমি সর্বনিম্ন ক্ষেত্রফলটাকে হচ্ছে আমি ডেল্টা কেন লিখবো? ডেল্টা তো আমরা বিয়োগের জন্য লিখবো, A1 দিয়ে প্রকাশ করব, আর সর্বোচ্চ ক্ষেত্রফলটাকে A2 দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে A1 ইজ ইকুয়ালস টু কত আসবে? A1 আসবে হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ বেসিক্যালি। তো সর্বনিম্নটাকে A1 ধরবো, সর্বোচ্চটাকে A2 ধরবো। সেখানে লিখে দিই আমি সর্বনিম্ন, আর এটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ। ওকে, নাইস। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কত আসবে? 9.5 ইন্টু হচ্ছে 7.6, এটা করলে মোটামুটি আসবে হচ্ছে 9.5 ইন্টু 7.6, 72.2 আসবে। 72.2 সেন্টিমিটার স্কোয়ার অবশ্যই।
একক লিখতে হবে, একক না লিখলে কিন্তু তোমরা নাম্বার পাবা না পরীক্ষার হলে, কারণ কেটে দেবে, এক মার্ক করে কেটে দেবে একক না লিখলে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমাদের পরবর্তী সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত হবে? 10.5 ইন্টু 8.4 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে 10.5 ইন্টু 8.4, 8.2 আসবে আমার এখানে, এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন আসো আমার, আচ্ছা পরের স্লাইড আছে আমাদের কাছে, এখানে দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে তুমি মাত্র ত্রুটি শেষ করার পর, ত্রুটিটা হিসাব করার পরে যে ক্ষেত্রফলটা বের করছো সেটা এখানে দেওয়া আছে, তাই না? আমি কিন্তু ত্রুটি ছাড়া, ত্রুটি হিসাব করা ছাড়া ক্ষেত্রফল, ত্রুটি ছাড়া না, ত্রুটি হিসাব করা ছাড়া ক্ষেত্রফল কত পাইছি সেটা বের করি নাই। তাহলে সেটা একটু বের করে ফেলি। এটা হচ্ছে ত্রুটিও লিখতে পারতেছি না, ত্রুটি হিসাব করা ছাড়া, ত্রুটি যদি আমি হিসাব না করি তাহলে আমার A1 প্রাইম ধরলাম এটাকে। আচ্ছা A1 আমি আর লিখলাম না, এটা A1টা কি? A1 হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ কেন হবে? এ তো একটাই হবে এখানে, তাই না? তো এইটা কত হবে এখানে বেসিক্যালি, কারণ এখানে তো কম বেশি নাই, পুরোটা সেমই জিনিস। তো আমাদের গ নাম্বার থেকে আমরা পাইছিলাম যে দৈর্ঘ্যটা পাইছিলাম হচ্ছে 10, আর উদ্দীপক থেকে পাইছি আমি প্রস্থটা 8 সেন্টিমিটার, তাই না? তাহলে কত হবে? 80 সেন্টিমিটার স্কোয়ার হবে, তাই না? ওকে, এখন আসো আমাদের আর উপরের জিনিসগুলো কাজ নাই, আমাদের হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল এবং সর্বোচ্চ ক্ষেত্রফল লাগবে। আমি কিন্তু ভাই আপেক্ষিক ত্রুটি বের করতে চাচ্ছি। তো ত্রুটিটা আসলে কি বলো তো? ত্রুটিটা হচ্ছে আমি যেটা মেজার করলাম আর ত্রুটি হিসাব করার পরে যেটা আসছে, এই দুটার মধ্যে পার্থক্যটা কত সেটা বের করতে হয়, তাই না? আবার বলছি, আমি ত্রুটি হিসাব করা ছাড়া যেই ক্ষেত্রফলটা পাইলাম, এই যে ত্রুটি হিসাব করা ছাড়া যেই ক্ষেত্রফলটা পাইলাম, আর দৈর্ঘ্যের ত্রুটি হিসাব করে যেই ক্ষেত্রফলটা পাইলাম, এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে যে ডিফারেন্সটা আসবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ত্রুটি, তাই না? ওই ত্রুটিটার হচ্ছে আপেক্ষিক ত্রুটি আমাকে বের করতে হবে। তো ত্রুটির আপেক্ষিক ত্রুটি মিনস হচ্ছে শতকরা কত ত্রুটি পাওয়া যায় বেসিক্যালি। সো মেন ত্রুটিটা হচ্ছে এই দুইটার পার্থক্য। তো আমরা একটু পার্থক্যটা বের করে ফেলি। তো আমি এখানে এটাকে বললাম ডেল A1 কেন বলছি? কারণ এটা এটা সর্বনিম্ন পার্থক্য হইতে পারে, সর্বোচ্চ পার্থক্য হইতে পারে, আমরা জানি না আসলে, সেজন্য আমরা মডিউলাস ইউজ করবো এখানে। কি ইউজ করবো? মডিউলাস কেন? কারণ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিবে, নেগেটিভ হলে নেগেটিভ দিবে। বাই দ্য এগুলো ম্যাথের কনসেপ্ট, তোমরা আপাতত মনে রাখো। ত্রুটি হিসাব করার সময় আমরা মডিউলাস ইউজ করবো। আর ডেল মানে হচ্ছে এই যে তোমার আমি যেই এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা, এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্য, এটা হচ্ছে ডেল A1 দিয়ে আমি হিসাব করলাম, ঠিক আছে? তো এখন আসো A-A1 যদি করে ফেলি তাহলে কত আসবে? মডিউলাস দিয়ে কী করবো? এই যে বললাম মাইনাস যদি আসে সেটাকে ইগনোর করবে, মডিউলাস মাইনাস ইগনোর করতে পারে। আচ্ছা তাহলে কত আসবে আমার এখানে বলো তো? আমার টোটাল আসছে হচ্ছে 80 মাইনাস 72.2 ইজ ইকুয়ালস টু, আমি বারবার বলি মডিউলাস কিন্তু দিবা, মডিউলাস না দিলে টিচার কাইটা দিতে পারে ম্যাথ, অথবা তুমি তোমার ডিসিশনটা নিতে পারবে না কোনটা ছোটো কোনটা বড়। এর আগেও আমি স্টুডেন্টসদেরকে পড়াইতে গিয়ে আমি এই জিনিসটা চেক করছি, তারা এটা করতে পারে নাই আসলে যদি মডিউলাস না দেয়, কারণ কোনটা বড় কোনটা ছোটো বোঝা যায় না আসলে। তো তুমি ট্রাই করবা মডিউলাস দেওয়ার জন্য, অবশ্যই মডিউলাস দিবা, মডিউলাস দিয়ে সবগুলোকে পজিটিভ বানিয়ে ফেলবা, তারপর তুমি চেক করতে পারো কোনটা বড় ত্রুটি কোনটা ছোটো ত্রুটি। অবশ্যই আমরা বড় ত্রুটি কাউন্ট করবো এখানে। তো এখানে কত আসে বলো তো? এই ত্রুটির মানটা আসে হচ্ছে তোমার 80 মাইনাস 72.2, সো এটা অলমোস্ট 7.8 আসে, 7.8 এত সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা আরেকটা কি বের করবো? ডেল A2 বের করবো। ডেল A2 কত আসবে? মডিউলাস অফ A মাইনাস A2। ওকে, তাহলে এখানে কত আসবে? 80 মাইনাস 82.2। ওকে, তো 80 মাইনাস 82.2 করলে আসবে হচ্ছে 2.2। দেখো এটা যদি তুমি করতে -2.2 আসতো। তো তুমি ট্রাই করবে এটাকে হচ্ছে মডিউলাসের ভিতরে দেওয়ার জন্য, এত সেন্টিমিটার স্কোয়ার। এখন বলো সবচেয়ে বড় ত্রুটি কোনটা? সবচেয়ে বড়, আমি তো ভুল করে ফেলছি, এটা তো 82 ছিল না, এটা 88 ছিল, 88 ছিল, 88.2। সো এখানে আসবে হচ্ছে 8। ওকে ওকে, তাহলে সবচেয়ে বড় ত্রুটি কোনটা? আসলে সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এইটা আমার। দেখো 8.2টা হচ্ছে আমার সবচেয়ে বড় ত্রুটি। দেখো তুমি যদি মডিউলাস না দিতা তাহলে এখানে মাইনাস আসতো, আর মাইনাস আসলে তুমি ভাবতা এটা তো ছোটো মান, এটা তো বড় মান, তাহলে তুমি এটা নিয়ে কাজ করতা। ভুল, তোমাকে মডিউলাস দিতে হবে। ওকে, তো মডিউলাস দিলে 8.2টা হচ্ছে আমার সবচেয়ে বড় আসবে। আমি বলছি আমাদের ত্রুটিকে সবসময় বড় করে দেখবো, তাই আমরা বড় করে দেখলাম। বড় করে দেখলে এটা হচ্ছে আমাদের ত্রুটি। এখন আমরা আপেক্ষিক ত্রুটি বের করবো। সো আপেক্ষিক ত্রুটি কেমনে বের করি? আপেক্ষিক ত্রুটি হচ্ছে আগের ক্ষেত্রফলের সাথে নতুন ক্ষেত্রফলের ব্যবধানটা কত হয়েছে সেটা। আগের ক্ষেত্রফল কত বলো তো? 80, তাই না? 80, এই যে আগের ক্ষেত্রফল, মানে ত্রুটি ক্যালকুলেট ছাড়া যে ক্ষেত্রফলটা সেটা।
ত্রুটি ক্যালকুলেট করা ছাড়া যে ক্ষেত্রফল সেটা মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ত্রুটি ক্যালকুলেট ছাড়া ক্ষেত্রফল, হুইচ ইজ 80। এখন নতুন ত্রুটি পাইলাম কত? নতুন ত্রুটি মানে কি? ক্ষেত্রফলের ব্যবধানটা, সেটা হচ্ছে 8.2। তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে? আমি এখানে ত্রুটি লিখে দিই। ত্রুটি ত্রুটি কত হবে? তোমার হচ্ছে উপরে থাকবে হচ্ছে যেইটা ত্রুটি পাইলা কার সাপেক্ষে, যেইটা তুমি আগে ক্যালকুলেট করছো ত্রুটি বাদে, ত্রুটি ক্যালকুলেট ছাড়া যেটা পাইছো, হুইচ ইজ 80। বুঝতে পারলা? আই হোপ বুঝতে পারছো। ইন্টু 100%। না বুঝতে পারলে কমেন্ট করবা, আমি অলওয়েজ ট্রাই করবো এটা সলভ করার জন্য। সো এটা কত আসে আমরা একটু হিসাব করে দেখি। 8.2 ভাগ আসবে হচ্ছে 80 ইন্টু 100%। ওকে, 10.25%। আচ্ছা দেখো 10.25% আসছে। উদ্দীপকটাতে খেয়াল করো তো, সরি প্রশ্নটাকে খেয়াল করো। প্রশ্নটাতে বলছে আমাদের 8% ত্রুটি সর্বোচ্চ আমরা মানে আমাদের কনসিডারেশনে রাখতে পারবো, 8% অথবা 8%-এর কম হলে। কিন্তু এখানে 10%, 10.25% হয়ে গেছে। তাইলে এটা নেওয়া যাবে? অবশ্যই না, নেওয়া যাবে না। তাহলে আমরা যে পরিমাপ যন্ত্রটা দিয়ে মাপতেছি সেটা আসলে সঠিকভাবে পরিমাপ করতে পারবে না। তো এই যন্ত্রটা গ্রহণযোগ্য না। সো এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। যোগ্য বানান কেমনে? যোগ্য না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সমস্যা নেই, যদি এখনও না বুঝে থাকো, এর সেম টাইপের ম্যাথ আমাদের আরও নিচে আছে, আমরা ওইগুলো সলভ করবো। সো আই হোপ তুমি এটা বুঝতে। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে পারি। নেক্সট কোয়েশ্চেনটা আবার সেম কোয়েশ্চেনই হচ্ছে। তো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড 24-এর কোয়েশ্চেন। বাই দ্য ওয়ে আমি কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট, সো আই লাইক দ্যাট কোয়েশ্চেন। কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন আমি খুবই পছন্দ করি অ্যাকচুয়ালি। তোমরা অপছন্দ করাটা স্বাভাবিক, কারণ তোমরা মনে করেছি এগুলা কোয়েশ্চেনগুলো কঠিন আসে। বাই দ্য ওয়ে দেখো, আমরা হচ্ছে আমাদের কাছে একটা বার্নিয়ার স্কেল দেওয়া আছে। বার্নিয়ার স্কেল বলতে হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স দেওয়া আছে। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে, যেটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, আর এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। সো দুইটা আইকা দেওয়া হয়েছে এবং কিছু কথা বলে দিছে। দেখো সুষম ঘনকের ধারটা, আচ্ছা ধার মানে কি একটু দেখো তো। ধার মানে হচ্ছে ঘনক। সুষম ঘনক কি? সুষম ঘনকটা একটু বোঝো। সুষম ঘনক হচ্ছে এইরকম টাইপের একটা বস্তু যাদের সকল বাহুগুলাই সমান। আচ্ছা এটা আঁকা হয়নি। যাদের হচ্ছে সকল বাহুগুলাই সমান হবে, এই যে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহু সমান, সবগুলো বাহু সমান হবে, এগুলোকে হচ্ছে দাঁড় বলে, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দাঁড় বলতে হচ্ছে এই যে সাইডটাকে বোঝায়, এই সাইডটাকে দাঁড় বলে। ইট মিনস তোমার হচ্ছে লেন্থ, তাই না? এই লেন্থগুলো সে পরিমাপ করছিল, তাই না? এই লেন্থগুলার আমার হচ্ছে মান দেওয়া আছে, সেটা হচ্ছে 2.96 সেন্টিমিটার সামথিং সামথিং সামথিং। ওকে, চলো আমরা ক খ ইগনোর করলাম, গতে চলে যাই। গণকের দাঁড় পরিমাপের সময় বার্নিয়ার সমপাতন নির্ণয় করতে বলছে। আচ্ছা বার্নিয়ার সমপাতন কোনটাকে বলছিলাম বলো তো? এম কে বলছিলাম, তো আমাকে এম বের করতে বলছে। তাহলে গ নাম্বার করার জন্য আমাদের সূত্রটা কি হবে? এল ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা সব কিছু আমরা জানি আসলে, তো ডিরেক্ট সাইড চেঞ্জ করলে যদি বসাতে, কারণ এই ম্যাথটা আমরা সেম আগে করলাম, তো আমাদের এম বের করতে হবে। এম হচ্ছে এল মাইনাস ভি ইন্টু ভিসি হবে। তো এখানে এল এর মানটা কত দেওয়া আছে দেখো। পরিমাপ করা যন্ত্রটি হচ্ছে তোমার এতটুকু মাপছে, তাহলে এটা হচ্ছে আমার এল এর মান হবে, ক্যাপিটাল এল এর মান। এই যে সে কতটুকু মাপতে পারে পরিমাপ করা, তার মানে এটা হচ্ছে প্রধান দৈর্ঘ্য, মাপার পরে দৈর্ঘ্য, ঠিক আছে? তো দৈর্ঘ্যটা হচ্ছে 2.96 মাইনাস, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, ভি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট আমরা জানি। তো ভার্নিয়ার স্কেলের পার্ট দেখো কত দেওয়া আছে। এক্ষেত্রে মূল স্কেলের পার্ট হচ্ছে এইটা। সরি আমি ভুল সূত্র লিখছি মেবি, সেটা হচ্ছে আমি হচ্ছে এটা তো ভার্নিয়ার সমপাতন, বি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, সরি ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আমরা এম কে ভার্নিয়ার সমপাতন ধরে ফেলছি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত আসবে? সাইড চেঞ্জ করলে দেখো, সাইড চেঞ্জ করলে আসবে হচ্ছে তোমার এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি, এক্স্যাক্টলি এটাই আসবে। ওকে, তো আমার এল এর মানটা কত বলা আছে? এল এর মানটা হচ্ছে 2.96 মাইনাস এম এর মানটা কত বলো তো? মূল স্কেল, এম হচ্ছে মূল স্কেলের পার্ট, এখানে আমাদের ভুল লিখে রাখছি, এটা হবে ভি, এটা হবে ভি। ওকে, এটা হচ্ছে মূল স্কেলের পার্ট না বলো? মূল স্কেলের পার্ট, একটু আগে তো আমরা সূত্রের মধ্যে দেখে আসছি স্কেলের পার্ট। তো মূল স্কেলের পার্টটা বের করে ফেলি। মূল স্কেলের পার্ট কত হবে আমার বলো তো? 2.96। ওকে, আর হচ্ছে সরি 2.9 হচ্ছে মূল স্কেলের পার্ট, আর পরিমাপটা হচ্ছে 2.96। আর ভিসিটা কত? এখন হচ্ছে আমাকে ভিসি বের করতে হবে। দেখো এটা কি আগের ম্যাথটার মতোই না ভিসি বের করা? দেখো ভিসি বের করার জন্য আমরা একটু আগে যে এই যে প্রিভিয়াস ম্যাথটাতে করলাম, প্রিভিয়াস ম্যাথটাতে কী করছিলাম দেখো, 1 - 19/20 এই জিনিসটা করছিলাম, অথবা হচ্ছে 1/20 এটা করছিলাম। ওইটাই কিন্তু এটা, বাট এখানে হচ্ছে চিত্রের মাধ্যমে দেওয়া আছে, ওইখানে বাংলায় লেখা ছিল। দেখো এখানেও কি বলছে যে
প্রধান স্কেলের 19 ভাগটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলে কিন্তু 20টা ভাগ থাকে টোটাল। কয়টা ভাগ থাকে? 20টা ভাগ থাকে। তো প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তাইলে দিন শেষে আমার ভার্নিয়ার স্কেলের মানে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে সেইটার থেকে আমরা এই ইকুয়েশনটা পাই। এটা ইকুয়েশন না, আসলে এই মানটা পাই আসলে। তাহলে এখানে আমি কত লিখতে পারবো? 1/20 লিখতে পারবো। তো 1/20 লিখলে তখন যেন কত ছিল? 0.255 0.5 সরি 0.005 ছিল মেবি, এত সেন্টিমিটার। যেহেতু এগুলো সব সেন্টিমিটার দেওয়া আছে তো আমার এককটা সেন্টিমিটারই হবে। ওকে, নাইস। তাহলে আমি হচ্ছে এখানে একটা কাজ করব, সেটা লিখে দিব। ঠিক আছে, 0.005। সো এটা ক্যালকুলেট করলে তোমার মান আসবে হচ্ছে 12, হ্যাঁ 12 সেন্টিমিটার। তো আমি কিন্তু ভার্নিয়ার সমপাতনটা পেয়ে গেলাম, ভার্নিয়ার সমপাতন। তো আগের ম্যাথে আসলে জাস্ট সাইড চেঞ্জ করে আমি ম্যাথটা করে ফেললাম। ওকে, পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটাতে কি বলছে দেখো, ঘনকটির আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিকভাবে মতামত দাও। আচ্ছা, এইখানেও দেখো দেখো 8% দিয়ে দিছে আমাকে, আগেরটার মতোই 8% দিয়ে দিছে। তার মানে সর্বোচ্চ 8% ত্রুটি হলে আমরা সেটাকে কনসিডারেশনে রাখতে পারবো, এর থেকে বেশি হলে আমরা আর কনসিডারেশনে রাখতে পারবো না। বলো, আগের ম্যাথটাতে আমি ক্ষেত্রফল দিয়ে করছি, এখন দেখো আয়তন দিয়ে আসছে, এখন আয়তন দিয়ে আসছে। সো ইজ দ্যাট হার্ড? একদম না, আগেরটার মতোই। আমি আবার সলভ করে দিচ্ছি এটা, যাতে তোমার আবার প্র্যাকটিস হয়ে যায়। ওকে, ঘ নাম্বার। তো যেহেতু এটা সুষম ঘনক, সুষম ঘনকের ক্ষেত্রে বাহু একটাই হবে, কারণ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে আমাদের বাহুর কিউব হয় আর কি, বাহুর যেটা সেটা কিউব। আর যদি 3টা বাহুই দেওয়া থাকতো, লেটস সে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হইতো, তাই না? আর যদি গোলক হইতো এটা, তাহলে হচ্ছে 3/4 পাই আর কিউব মেবি, এক্স্যাক্টলি আমার সূত্রটা মনে নেই, এটাই হওয়ার কথা আসলে, 3/4 আর 4/3 সামথিং লাইক দ্যাট, কিছু একটা হবে। ওকে, তো আসো এখন সেটা হচ্ছে তোমরা তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে সবগুলো গোলকের আয়তন, ক্ষেত্রফল, গোলকের তো ক্ষেত্রফল হয় না, গোলকের আয়তন হয়, গোলকের আয়তন বের করবা। তারপর হচ্ছে ঘনকের আয়তন, তারপর হচ্ছে যদি আয়তকার ঘনবস্তু হয় তাহলে সেটার আয়তন, আয়তক্ষেত্রের আয়তন, এই সবগুলো আয়তন ক্ষেত্র, সরি আয়তক্ষেত্রের আয়তন কোত্থেকে আসলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই সবগুলো জিনিস হচ্ছে তোমরা মুখস্থ রাখতে হবে। এক কথা হচ্ছে তুমি 7-8-এ যে ধরনের ক্ষেত্রফল তারপর হচ্ছে আয়তন শিখছো, এগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সো এগুলো এখানে শেখার কিছু নাই নতুন করে। আচ্ছা, তুমি যদি চাও আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এগুলোর হচ্ছে ক্ষেত্রফল আয়তন রিলেটেড সূত্রগুলো আমি দিয়ে দেবো এখানে, ঠিক আছে? অথবা ভিডিও শেষে ডিসকাস করে দেবো সবগুলা। তো এখন আসো আমি 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 যেটা করবো, আমাকে এখানে কি কোনো ত্রুটি দেওয়া আছে বলো তো? ও সরি, এটা হচ্ছে 8%, কত পরিমাণ সেটা দেওয়া নাই, ম্যাক্সিমাম না এটা, এটা হচ্ছে 8% ত্রুটিতে তারা দৈর্ঘ্য পরিমাপ করতে পারে, 8% ত্রুটিতে তারা দৈর্ঘ্য পরিমাপ করতে পারে, বুঝতে পারছো? 8% ত্রুটিতে, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট না। আচ্ছা, ম্যাক্সিমাম লিমিটে আমরা একটু পরে আসছি। এখানে বলছে নির্ভুলভাবে ক্যালকুলেট করা যাবে কিনা। নির্ভুলভাবে ক্যালকুলেট করা যাবে কিনার মিনিং হচ্ছে যে 100% সঠিক হবে কিনা। সো কোনো কিছুই নর্মালি 100% সঠিক হয় না, তারপর দেখি আমরা এটা 100% সঠিক হবে কিনা। তো যদি 100% সঠিক হয় তাহলে তো ওকে ফাইন, নির্ভুলভাবে পরিমাপ করা যাবে। যদি 100% সঠিক না হয় তাহলে এটা নির্ভুলভাবে পরিমাপ করা যাবে না। আচ্ছা, 100% সঠিক হওয়ার মিনিংটা কি আসলে? 100% সঠিক হওয়ার মিনিং হচ্ছে তোমার ত্রুটির পরিমাণটা, আয়তন ত্রুটির পরিমাণটা 0 হওয়া। আয়তন ত্রুটির পরিমাণটা কত হওয়া? আয়তন ত্রুটি কত হবে? ত্রুটি 0 হইতে হবে, 0% হইতে হবে। তো আমাদের এখন চেক করার বিষয় হচ্ছে আয়তন ত্রুটিটা কি 0 কিনা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদের চেক করার বিষয় হচ্ছে আয়তন ত্রুটিটা কি 0 কিনা। আমি আবার বলছি, এই 8% কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট না, এটা হচ্ছে দৈর্ঘ্যের পার্সেন্টেজটা, যত পার্সেন্ট ত্রুটি থাকতে পারে। তো আমরা এখান থেকে হচ্ছে এটা পজিটিভ ত্রুটি হইতে পারে, নেগেটিভ ত্রুটি হইতে পারে, আমরা তো জানি না। সো আমরা হচ্ছে তোমার কি করব, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করবো এবং সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবো। তাহলে কি লিখছি এটা, সর্বনিম্ন দৈর্ঘ্য কত আসবে? দৈর্ঘ্য আসবে হচ্ছে তোমার অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত ছিল আমাদের? 2.96। আমি বারবার 9 পয়েন্ট বলতেছি কেন? 2.96 মাইনাস, মাইনাস অথবা প্লাস দেবো। আচ্ছা, এখানে তো মাইনাসই হবে, সর্বনিম্নটা ক্যালকুলেট করতেছি আমরা। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে আমি 2.96 কেন ক্যালকুলেট করতেছি, এইটা কেন না? দেখো, পরিমাপ করে আমি পাইছি হচ্ছে 2.96, আর এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। এটা কার পার্ট? মূল স্কেলের পার্ট। আমরা যখন ত্রুটি ক্যালকুলেট করি তখন মূল স্কেলের পার্ট দিয়ে ক্যালকুলেট করি না, আমরা ক্যালকুলেট করি পরিমাপের পরে, ফাইনালি আমরা যেই মানটা পাইছি সেই মান দিয়ে ক্যালকুলেট করি, বুঝতে পারছো? তো সর্বনিম্ন দৈর্ঘ্য যখন আমি ক্যালকুলেট করবো অবশ্যই পরিমাপের পরে যেটা 2.96 ছিল সেটা দিয়ে ক্যালকুলেট করবো। তাহলে 8 ইন্টু কত, সরি 8 কেন লিখছি, 2.96 লিখবো এখানে। 2.96
2.96 ইন্টু 8/100। এটা করলে এখানে কত আসবে? এইখানে আসবে হচ্ছে তোমার, ক্যালকুলেট যদি করো, 2.72 সেন্টিমিটার এটা আসবে। 2.72 সেন্টিমিটার আসলো। এখন সর্বোচ্চ দৈর্ঘ্যটা বের করে ফেলি। সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? 2.96 প্লাস 2.96 ইন্টু 8/100 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 3.197 সেন্টিমিটার। এখন এই দুইটা দিয়ে আমি আয়তন ক্যালকুলেট করে ফেলবো। তাহলে আমি একবার সর্বোচ্চ আয়তন ক্যালকুলেট করবো, সর্বনিম্ন আয়তন ক্যালকুলেট করবো। দেখো আমরা কিন্তু এগুলো ত্রুটি সহ ক্যালকুলেট করছি, মানে ত্রুটিটা ক্যালকুলেট করি এগুলো বের করতেছি। আমি কিন্তু এখনো ত্রুটি ছাড়া যেটা সেই আয়তন ক্যালকুলেট করছি না আমি। সো এটা হচ্ছে সহ ত্রুটি সহ তাহলে ত্রুটি সহ যেটা হচ্ছে 8% ছিল আমাদের। সো ত্রুটি সহ কত হবে? তাহলে সর্বোচ্চ আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে তোমার সমান সমান, যেহেতু এটা হচ্ছে একটা সুষম ঘনক ছিল, তাহলে এইটার কি হবে? সবগুলা ধার সমান হবে, তাহলে বাহু স্কোয়ার হবে, জাস্ট বাহু কিউব হবে। 2.72 কিউব আর সেন্টিমিটার কিউব লিখে দেবো এটাকে আমি। তো এটা কমপ্লিট করলে আসবে হচ্ছে তোমার, এখানে সর্বোচ্চ কেন লিখছি? আমি তো সর্বনিম্ন লিখবো এটাকে, সর্বনিম্ন, কারণ আমরা সর্বনিম্নটা দিয়ে ক্যালকুলেট করছি, তাই সর্বনিম্ন হবে। কত আসবে এখানে? আসবে হচ্ছে 20.12 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে সর্বোচ্চটা কত আসবে? সেমভাবে ক্যালকুলেট করে ফেলবো। সর্বোচ্চ আয়তন সমান সমান আসবে হচ্ছে তোমার 3.197 কিউব, সো সেন্টিমিটার কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 32.676 সেন্টিমিটার কিউব। ওকে, নাইস। তাহলে এখন হচ্ছে আমি আয়তন ত্রুটি কত সেটা বের করবো, তারপর হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করবো। বুঝতে পারছি? তো আমি আগে আয়তন ত্রুটিটা বের করি। তো আয়তন ত্রুটি বের করার জন্য আমাদের পরিমাপের পরে যে আয়তনটা পাইছি সেটা লাগবে, আই মিন ত্রুটি ক্যালকুলেশন ছাড়া। তাহলে ত্রুটি ক্যালকুলেশন ছাড়া মানে ত্রুটি বা পরিমাপযোগ্য আয়তন বলি আমি এখানে, পরিমাপের পরে আয়তন কত আসবে? ওটাকে আমি ভি ধরে নিলাম। আচ্ছা, এটাকে আমি V1, এটাকে V2 ধরে নিই। ভি ইজ ইকুয়ালস টু কত হবে তাহলে? অ্যাকচুয়ালি এটার মান কত ছিল একটু দেখে নেই। 2.96 কিউব সেন্টিমিটার কিউব। ওকে, এটা করলে আসবে হচ্ছে তোমার 25.93 সেন্টিমিটার কিউব। এখন আমি এখান থেকে সর্বনিম্ন ত্রুটি বের করবো এবং সর্বোচ্চ ত্রুটি বের করবো। তো আমি তো জানি না কোনটা সর্বনিম্ন ত্রুটি কোনটা সর্বোচ্চ ত্রুটি, তাই না? তো আমি লিখলাম না আপাতত, একটু পরে লিখে দিব। তো আমি আগে হচ্ছে ডেল V1 বের করবো, তারপর হচ্ছে ডেল V2 বের করবো। সো ডেল V1 কী হবে? V1 এর জন্য যে পার্থক্যটা সেটা তো অবশ্যই মডিউলাস, তাহলে V মাইনাস V1 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 2.96 মাইনাস, সরি 2.96 কেন, 25.93 মাইনাস হবে হচ্ছে 20.12 ইজ ইকুয়ালস টু, এটা আসবে হচ্ছে তোমার 5.81 সেন্টিমিটার কিউব। অ্যান্ড V2টা কত আসবে আমি ডিরেক্ট লিখে দিই এখানে। V2টা আসবে হচ্ছে তোমার আমার হচ্ছে 25.93 মাইনাস 32.676, এটা করলে আসবে হচ্ছে তোমার 32 করলে আসবে হচ্ছে 6.746 সেন্টিমিটার কিউব। বলো কোনটা বড়? অবশ্যই এটা বড়। আমরা বলছি আমাদের ত্রুটিকে সবসময় বড় করে দেখব, বড় ত্রুটিটা আমরা সবসময় দেখব। এখন আমরা বড় ত্রুটির আপেক্ষিক ত্রুটি বের করব। সো এটার আপেক্ষিক ত্রুটিকে আমি ত্রুটি লিখে দিলাম, আপেক্ষিক আয়তন ত্রুটি বেসিক্যালি। তো আপেক্ষিক ত্রুটিটা কত হবে? আপেক্ষিক আয়তন ত্রুটি হবে সমান সমান অবশ্যই পরিমাপযোগ্য অথবা পরিমাপের পরে যে আয়তনটা পাইছি সেটা, হুইচ ইজ 25.93। বারবার মাথায় রাখবা, পরিমাপের পরে, নট ত্রুটি ক্যালকুলেশনের পরে, পরিমাপের পরে, নট ত্রুটি ক্যালকুলেশন করার পরে। পরিমাপের পরে কত পাইছি? 25.98। আর ত্রুটি ক্যালকুলেশন করার পরে ত্রুটি পাইছি কত? সর্বোচ্চ ত্রুটি, হুইচ ইজ 6.746।
ইন্টু 100%। সো এটা কখনোই জিরো আসবে না, যেহেতু জিরো আসবে না তো আমাদের ত্রুটি আছে এখানে। তো ত্রুটি যেহেতু আছে, তুমি এখানে যে মানটা আসবে সেটা লিখে দিবা, এত পার্সেন্ট আসলো। বাট আমরা কি বলছি দেখো, আমরা বলছে যে নির্ভুল মান মান বের করা যাবে কিনা। নির্ভুল মান বের করার মানে হচ্ছে ত্রুটি 0% হইতে হবে এবং আয়তনের পারফেক্ট হচ্ছে 100% হইতে হবে, এতটা পারফেক্ট মাপা যাইতে হবে। তো যেহেতু 0% আসে নাই, তার মানে এটা গ্রহণযোগ্য তো পরের হিসাব, এটা হচ্ছে ত্রুটি ছাড়া ক্যালকুলেট করতে পারে না। তো এটা সম্পূর্ণ ত্রুটি ছাড়া ক্যালকুলেট করতে পারে না, নির্ভুল মান ক্যালকুলেট করতে পারে না। এটাই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশনে চলে যাই। নেক্সট কোয়েশন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। দেখো এখানেও সেম স্লাইড ক্যালিপার্সের ম্যাথ। আমার মনে হয় এটা তোমাদেরকে SW দেওয়া উচিত আমার। দেখি এটা কি কোয়েশন। এটা হচ্ছে, আচ্ছা এটা করে দিচ্ছি আমি তোমাদেরকে। তো আমরা কখ স্কিপ করলাম, খুবই ভালো মানের কখ, এগুলা খুবই ইম্পর্টেন্ট টাইপ। স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান সেটা নির্ণয় করতে বলছে। তো স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের কত ভাগের সমান, আমরা এটা মুখস্থ জানি, অলরেডি ম্যাথ করতে করতে যাই না গেছি। সেটা হচ্ছে 20 ভাগের, মানে বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, অথবা প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। এইটাই তো আমাদের মুখস্থ মান, তাই না? এতক্ষণ ধরে আমরা তো এটাই করলাম। তো এটার ক্ষেত্রে সেমি আসবে আর কি, সব ক্ষেত্রে যেমন সেমি আসে, কারণ আমি যতগুলো ম্যাথ দেখলাম এখন পর্যন্ত, এই যে এটা দেখলে বোঝা যায়, যতগুলো ম্যাথ দেখলাম সবগুলোতে সেমি আসে। তো ভিসি ইজগুলস আমরা কি জানি বলো তো? ভিসি ইজগুলস হচ্ছে আমরা S/N এই সূত্রটা জানি, অথবা হচ্ছে সংজ্ঞা অনুসারে আমরা 1 মাইনাস ওইটা জানি, কিন্তু ওইটা এখন অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে তো ওই মানগুলো নাই। আচ্ছা, ভিসির মান জাস্ট দেওয়া আছে। আর এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে, তার মানে এস এর মান, এটা হচ্ছে আমার এস এর মান। ঠিক আছে, সো ভিসি দেওয়া আছে, এস দেওয়া আছে, আমি খালি এনটা বের করে ফেলতে পারবো। তাহলে এন বের করলে কত হবে? এন বের করলে আসবে হচ্ছে তোমার আসবে হচ্ছে কত বলে এটাকে, S/VC। সো S/VC হলে আসবে হচ্ছে 1/0.005। সো এটা অলমোস্ট 20 আসবে, 20টা ভাগ আসবে। এখন আসি যে 20টা ভাগ তো পাইলাম, ঠিক আছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই যে 20 যে পাইলাম সেটা কার সংখ্যা? ভার্নিয়ার স্কেল, কারণ এন এর মান তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ছিল। তো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা মাথায় রেখো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, স্কেলের ভাগ, তাই না? কিন্তু আমরা কি প্রধান স্কেলের ভাগ সংখ্যা জানি? জানি না, কিন্তু সেটাও বের করতে হবে। তো সেটা বের করার জন্য দেখো, একদম প্রথমে দেখো আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে এটা, এই যে না এটা না, না লিখে দেই নাই, সরি। তো আচ্ছা আমি এখন লিখে দিচ্ছি, এটা সূত্র না আসলে, এটা হচ্ছে তোমার সেম, কি বলে এটাকে, যে সংজ্ঞার মতো করে আমি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত পাবো আসলে। ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তো দেওয়াই আছে, মানে প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত পাবো সেটা হচ্ছে বের করতে হবে। তো চিন্তা করো, প্রধান স্কেলের ভাগ সংখ্যা আমি কেমনে পাবো? প্রধান স্কেলের ভাগ সংখ্যা পাইতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে এই যে উপরের, আমরা আগের কোয়েশ্চেনটাতে যাই, তাহলে আমার আঁকা লাগবে না। কোথায় গেল? হারাই ফেললাম মনে হচ্ছে, স্কেলওয়ালাটা ম্যাথটা কোথায়? 24, 25, ও আগের ম্যাথ কি হারাই ফেলছি? ওকে, কোয়েশ্চেনটা পাইছি, এই যে এটাতে দেখো, আমরা ভার্নিয়ার স্কেল কোথায় রাখি আসলে? প্রধান স্কেলের উপর থাকে, মানে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলটা কোথায় থাকে? প্রধান স্কেলের উপরে থাকে, তাই না? তো চিন্তা করো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাগুলো প্রধান স্কেলের ভাগের সাথে মিলে গেছে না? তাহলে আমি যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা বের করবো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত বেরিয়েছিল আমাদের? 20টা বেরিয়েছিল, তাই না? তাহলে আমি এখন চেক করবো যে এই 20টা ভাগ প্রধান স্কেলের কয়টা ভাগের সাথে মিলে যায়। ঠিক আছে, প্রধান স্কেলের কয়টা ভাগের সাথে মিলে যায় সেটাই হবে আমার আনসার, তাই না? মানে ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ প্রধান স্কেলের কয়টা ভাগের সাথে মিলে যায় সেটাই তো আমার অ্যান্সার হবে। তাহলে সেটাই বের করি আমরা। ওকে, আমরা হচ্ছে চলে যাই নেক্সটে। এই যে, তো ভার্নিয়ার স্কেলের আমি তো 20টা ভাগ পাইলাম, এখন কয়টা ভাগের সাথে মিলে যাবে সেটা। তো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের কয় ভাগের সমান, এক কথা হচ্ছে ভার্নিয়ার স্কেলের টোটাল ডিস্টেন্সটা কত সেটা যদি আমি বের করতে চাই, তাহলে ভার্নিয়ার স্কেলের নিশ্চয়ই সবচেয়ে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য লাগবে আমার।
তাহলে ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে তুমি যদি 20 ভাগ দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে ভার্নিয়ার স্কেলের দূরত্বটা পেয়ে যাবা, কত বড় সেটা পেয়ে যাবা। আর কত বড় মানে হচ্ছে সে প্রধান স্কেলের কয় ঘরের সাথে মিলিত হয় সেটা বের করতে পারবো না, তাই না? তো এখন আসো আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যটা বের করে ফেলি। সেটা হচ্ছে ওই যে প্রথম যেই একদম ফার্স্ট স্লাইডে সূত্রটা লেখা ছিল ওইটা থেকে বের করতে পারবো, মানে ভিসি ইজ ইকুয়ালস টু এস মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাই আমি এটাকে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কি লিখছি, ক্ষুদ্রতম এক ঘর। তো আমি যদি ক্ষুদ্রতম এক ঘরের মানটা বের করতে চাই তাহলে কত আসবে বলো তো? ওই যে জাস্ট সাইড চেঞ্জ করলে আসবে হচ্ছে তোমার এস মাইনাস ভিসি, রাইট? তো এস মাইনাস ভিসির মান কত আসবে বলো? আমার কাছে ভিসিও আছে, এসও আছে, তো সবই আছে। 1 মাইনাস 0.005 হুইচ ইজ 0.95 আসবে এখানে, এত সেন্টিমিটার, রাইট? এখন ভার্নিয়ার স্কেলের টোটাল দৈর্ঘ্যটা কত সেটা বের করতে পারবো না, কারণ ভাগ সংখ্যা আছে 20টা আর ছোটো ছোটো ভাগের দূরত্ব হচ্ছে এইটা। তাহলে আমার ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্যটা কত হবে, মানে 20 ভাগের দৈর্ঘ্য, তাহলে 20 ঘরের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার সমান সমান 0.95 ইন্টু 20। সো এটা আসবে হচ্ছে, আচ্ছা এটা আসবে কত? এটা আসবে হচ্ছে তোমার 19, হ্যাঁ 19 মিলিমিটার আসবে, ঠিক আছে 19 মিলিমিটার। ওকে, আমরা কেন মিলিমিটার নিলাম? কারণ সবই মিলিমিটারে কনসিডার করা, এখানে ক্যালকুলেট করা। ও এইটা বাদে, এটা তো আমাদের কিসে ছিল, সেন্টিমিটার ছিল। ওকে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে, এটা সেন্টিমিটারে আসবে, তাহলে আমাদের এটা সেন্টিমিটার আসবে, এটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে, সিএম। হ্যাঁ, একটা জিনিস ভুল করছি মনে হয়, সেটা হচ্ছে এই সে এটা তো মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে, কারণ সব মিলিমিটার আছে, তাহলে মিলিমিটারে কনভার্ট করলে এটা আসবে হচ্ছে 0.05 আসলে, সরি ফর দ্যাট, একটু কারেকশন এখানে। 0.05-এর পরিবর্তে আমরা 0.505 লিখবো, 005-এর পরিবর্তে 05 লিখবো। রিজন হচ্ছে বাকি জিনিস মিলিমিটারে আছে, বাট এইটাই শুধুমাত্র সেন্টিমিটার আছে, তো এটাকে কনভার্ট করে নিলাম। এই যে কনভার্ট করে হচ্ছে আমি এখানে, তারপর 20ই আসবে এটা করলে, কারণ আমি 20 তো মুখস্থ লিখে দিচ্ছি, আমরা জানি এটা 20ই আসার কথা। ওকে ফাইন, তারপর আসো এখান থেকে এটা তাহলে কত আসবে? এটা 19ই আসবে। তো অলমোস্ট ডান। তাইলে হচ্ছে আমরা জানি ছোট এক ঘরের দৈর্ঘ্য আমাদের প্রধান স্কেলের সবচেয়ে ছোট এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে মিলিমিটারে আসে। কিসে ক্যালকুলেট করা হয়? মিলিমিটারে, কারণ মিটার স্কেলের সবচেয়ে ছোট এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে মিলিমিটারে ক্যালকুলেট করি আমরা, যে মিলিমিটার, সেন্টিমিটার, তারপর মিটার, এরকম করে। তো ওইটাতে মিলিমিটার থাকে। তাইলে এখন বলো আমার 19 ঘরের সমান মিলে গেল, তাহলে আমি কি বলবো? প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত হবে? প্রধান স্কেলের ভাগ সংখ্যা 19টাই হবে, কারণ আমার তো ছোট এক ঘরের মান তো 19, তাহলে এটার 19 দিয়ে 19কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 19ই আসবে। স্কেলের এক ঘর কেন লিখতেছি? ভাগ সংখ্যা সমান সমান হচ্ছে 19 ডিভাইডেড বাই 1, কারণ ছোট্ট এক ঘরের মান 1 মিলিমিটার, আর আমার এখানে আছে 19টা, তাই না? 19টা, তাহলে এটাকে ভাগ 19 মিলিমিটার, এটাকে যদি তুমি 1 দিয়ে ভাগ দাও তাহলে ভাগ সংখ্যা পাওয়া যাবে। তাহলে ভাগ সংখ্যা কয়টা হবে? 19টাই তো হবে। তাহলে এখন বলো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হচ্ছে তোমার ওই যে প্রথমে যেটা বললাম, 20 ঘর 19 ঘরের সাথে মিলে যায়, মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সাথে মিলে যায়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপর যদি তুমি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি ট্রান্সফার করার ট্রাই করবো। পরের কোয়েশনটাতে চলে যাই। পরের কোয়েশনটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর। এই টাইপের কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট, লাইক লোহার ভরটর বের করতে বলবে, সামথিং লাইক দ্যাট। এগুলো ঘন সেন্টিমিটার লোহার ভর হলে বাক্সের লোহার ভর হইতেছে তোমার 2 কেজি। 2 কেজি হবে কি না? ও আচ্ছা, তাইলে পুরো বাক্সটা যদি লোহা দিয়ে বানাইছে, তাই না? পুরো বাক্সটা হচ্ছে আমাদের লোহা দিয়ে বানাইছে। এখন পুরো বাক্স যদি লোহা দিয়ে, আচ্ছা বাক্সের ভিতরে কেমন থাকে বলো তো? বাক্সটা একটা আয়তকার বস্তুর মতো হয়, তাই না? এরকম করে আয়তকার বস্তু হয়। ওকে, আয়তকার বস্তু হলে তুমি চিন্তা করো একটা বাক্স এরকম কিন্তু পুরো লোহা দিয়ে বানানো, তাই না? তার মানে লোহার একটা পুরুত্ব আছে, সো আলাদা করে লোহার একটা ঘনত্ব আছে, আর বাক্সের ভিতরে তো ফাঁকা জায়গা, তাই না? বাক্স তো সবাই দেখছো, তাই না? কার্টুন নিলে দেখবে কার্টুনের মাঝে কার্টুনের একটা পুরুত্ব আছে আর ভেতরে ফাঁকা জায়গা থাকে। তাহলে ওই কার্টুনটার বা ওই বাক্সটার এই যে যতটুকু কাগজ দিয়ে বানানো অথবা যতটুকু লোহা দিয়ে বানানো, সেই আয়তনটা লাগবে আমার, লাগবে কিনা বলো? সেই আয়তনটা লাগবে। ওই আয়তনটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমি
পুরা লোহার ভর কত সেটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো কি? আরেকবার বলি, একটা বাক্স বানানো তোমার কাছে একটা বাক্স বানানো হচ্ছে আয়তকার বাক্স, ঠিক আছে, মানে ঘন আকৃতির বাক্স আর কি। তো বাক্সটার নিশ্চয়ই দেওয়ালগুলোর পুরুত্ব আছে। তো দেওয়ালগুলো কতটুকু পুরু, এই যে এরকম করে পুরুত্ব আছে দেওয়ালগুলোর। তো দেওয়ালগুলোর যদি পুরুত্ব থাকে তাহলে এই পুরো জায়গাটুকুতে লোহা আছে নিশ্চয়ই। তাহলে এই লোহাটুকুকে আমার ক্যালকুলেট করতে হবে, লোহার আয়তন কত। আর ভেতরের ফাঁকা জায়গার কি আয়তন লাগবে আমার? ফাঁকা জায়গাতে লোহা নাই, তাহলে ওই ফাঁকা জায়গার আয়তনটা আমি হচ্ছে বাদ দিয়ে দিব। টোটাল বাক্সের আয়তন থেকে ফাঁকা জায়গার আয়তন বাদ দিলে আমি কেবলমাত্র লোহার আয়তন পাবো, আর সেখান থেকে ক্যালকুলেট করতে পারবো টোটাল লোহার ভর কত আসলে। তো টোটাল লোহার ভরটা আমরা বের করতে পারবো। আই হোপ তুমি বুঝতে পারছো। এখন আসো আমরা এখান থেকে করতে করতে যাই, মানে তো আমাদের ইয়ে হয়ে যাবে, কোয়েশ্চেন পাবো না আমরা। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট, ওকে, এগুলো মুছে দিই। আচ্ছা, এখন আসো যে আমি এখান থেকে বের করতে চাচ্ছি যে লোহার আয়তনটা কত। দেখো এখানে বলছে স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি হচ্ছে দৈর্ঘ্যটা মাপছো হচ্ছে তোমার কত, L1 L2 পরিমাপের ক্ষেত্রে স্কেলের পার্ট দ্বারা হইতেছে তোমার 80 মিলিমিটার এবং হচ্ছে 60 মিলিমিটার, তাই না? তো এগুলাই হইতেছে আমার অ্যাকচুয়ালি পার্ট, 80 মিলিমিটার এবং 60 মিলিমিটার। বাট এখানে কি কোনো ত্রুটি দেওয়া আছে? ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে, ওকে, তার মানে অ্যাকচুয়াল পরিমাপযোগ্য মাপটা আমার কাছে দেওয়া নাই। এটা হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট, আমার কিন্তু পরিমাপকৃত মাপ না এটা। তাহলে পরিমাপকৃত মাপ বের করতে গেলে আমাদের কি করতে হয় বলো তো? আমাদের সূত্র ওই যে এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মানটা কত? প্রধান স্কেলের পার্ট দুইটাই দেওয়া আছে আমার, দুইটার ক্ষেত্রে, একটা 80 মিলিমিটার, এটা হচ্ছে 60 মিলিমিটার। আর ভিসি কিন্তু এই যে গিভেন কনসিডারেবল, এটা কিন্তু হচ্ছে আমার সেন্টিমিটারে রাখা যাবে না, এটা মিলিমিটার নিয়ে যেতে পারে। আগের ম্যাটটাতে আমি হচ্ছে ভুল করে ফেলছি, এটাকে সেন্টিমিটার লিখে দিছি বাই দ্য ওয়ে। তো তোমার হচ্ছে এটাকে মিলিমিটার নিয়ে নিতে হবে। তাহলে ভিসিটা যদি আমি মিলিমিটার নিয়ে যাই, এটা সেন্টিমিটারে থাকলে হচ্ছে এরকম থাকে। ভাই তো তোমরা কি সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্সন পারো নাকি পারো না জানি না, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে স্টুডেন্টরা পারে না আসলে। তো তুমি হচ্ছে মানে ছোট একক থেকে যদি বড় এককে যাইতে চাও, মিলিমিটার ছোট একক না, আর সেন্টিমিটার হচ্ছে বড় একক, তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা আছে 10-এর সম্পর্ক, এই 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 10 দিয়ে গুণ দিলে এটা কত আসবে? 0.05 মিলিমিটার হয়ে যাবে, তাই না? আর যদি বড় একক থেকে ছোট এককে যাইতে চাও, তাহলে তাদের মধ্যে যে রিলেশনটা থাকবে সেই রিলেশন দিয়ে ভাগ দিতে হবে। আই হোপ এতটুকু বুঝতে পারছো। আমরা সামনে আরও দেখলে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে করে। তাহলে আমি এল ওয়ানের মানটা বের করে ফেলতে পারবো। এল ওয়ানের মান তাহলে কত আসবে? আমি একসাথেই বসাই দিই এগুলা। আচ্ছা, এইটা মুছে ফেলতেছি। এল ওয়ানের মান কত হবে? এল ওয়ানের মান এম কত আসছিল এটার এল ওয়ানের জন্য এম আসছিল হচ্ছে 80 প্লাস ভার্নিয়ার সমপাতন কত? এই যে 9, ভার্নিয়ার সমপাতন 9 ইন্টু 0.05। তাহলে অ্যান্সার আসবে কত এখানে বলো তো? এখানে অ্যান্সার আসবে হচ্ছে কত আসবে? 80 প্লাস 9 ইন্টু 0.05, এখানে আনসার আসবে হচ্ছে 80.45। তুমি চাইলে এটাকে এখন সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারো। কেমনে কনভার্ট করতে পারবা সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে ওই যে এটাকে জাস্ট কী করতে হবে? 10 দিয়ে ভাগ দিতে হবে। তো তুমি চাইলে মিলিমিটারেও রাখতে পারো, তুমি চাইলে সেন্টিমিটার। আচ্ছা, আমরা সেন্টিমিটারে নিয়ে যাবো। কেন সেন্টিমিটারে নিয়ে যাবো বলো তো? এই যে কোয়েশ্চানে কিন্তু ঘন সেন্টিমিটারের মান দেওয়া আছে, সো আমরা এটাকে তো ইগনোর করতে পারি না, তাই না? তো আমরা এটাকেও সেন্টিমিটারে কনভার্ট করবো। সেন্টিমিটারে কনভার্ট করলে 10 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। সো 10 দিয়ে ভাগ দিলে আসবে 0.45 সেন্টিমিটার। আই হোপ এতটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে পরেরটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে ফেলবো। তাহলে L2টা বের করে ফেলি। L2 ইজ ইকুয়ালস টু কত হবে? L2 হবে হচ্ছে 60 প্লাস L2 এর জন্য ভার্নিয়ার সমপাতন ছিল 6, তাহলে 6 ইন্টু 0.05। ওকে, তাহলে এটার মান আসবে হচ্ছে তোমার কত আসবে? 60.3 তো, হ্যাঁ 60.3। তাহলে এটাকে যদি তুমি সেন্টিমিটার, এটা মিলিমিটারে আছে, তুমি যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে 6.03 আসবে, এত সেন্টিমিটার। আই হোপ এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমরা মাত্র পরিমাপকৃত মানটা বের করতে পারছি। আমরা মাত্র কি বের করছি? পরিমাপকৃত মান। এই পরিমাপকৃত মান দিয়ে আমি এখন কি করব? আয়তন বের করব, তাই না? আয়তন বের করব।
এটা হচ্ছে এই L1টা কি বলতো, L1টা হচ্ছে বাহিরের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? বাহিরের দৈর্ঘ্য। L2টা কি ছিল? L2টা হচ্ছে ভেতরের দৈর্ঘ্য। L2টা ভেতরের দৈর্ঘ্য। আমরা যদি ঘনবস্তুটা আবার আঁকি তাহলে বুঝতে পারবো। তার মানে এটা একটা ঘনক ছিল, সবগুলা বাহুই সমান, যেহেতু একটা একটাই মান দেওয়া আছে তার মানে সবগুলা বাহুই সমান, তোমাকে এটা বুঝে নিতে হবে। এখানে আমি বলা আছে কোনো যায়, আচ্ছা যাই হোক, এই যে বলা আছে ঘনক আকৃতির। ঘনক আকৃতির মানে হচ্ছে সবগুলা বাহু সমান। তাইলে বাহিরের আয়তন মানে হচ্ছে এই যে এই জায়গাটা এতটুকু, এখান থেকে এখান পর্যন্ত যেই মাপটা সেটা হচ্ছে L1। আর ভেতরের মানে হচ্ছে এই যে একটা পুরুত্ব ছিল না আমার, লোহার পুরুত্ব, লোহার পুরুত্ব, এই যে লোহার পুরুত্ব, তাহলে এই ভেতরের টুকু, এই যে ভেতরের টুকু, এটা অন্য কালি দিয়ে দিই, সবুজ হলুদ কালি দিয়ে, এই যে ভেতরের টুকুর মাপ। আচ্ছা হলুদ দিয়ে হয় না, কালো দিয়ে ট্রাই করি। আচ্ছা আরেকটা আইকা দেখাই, এই যে ভেতরে একটা মাপ আছে না, এই ভেতরের দৈর্ঘ্যটা, এই ভেতরের দৈর্ঘ্যটা হচ্ছে আমার L2। আই হোপ তুমি বুঝতে পারছো। তাহলে আমি ভেতরের L2 দিয়ে ভেতরের আয়তন বের করে ফেলবো, বাহিরের L2 দিয়ে বাহিরের আয়তন বের করে ফেলবো। ওকে, তাহলে করি আমরা। ওকে, তাহলে আমি বের করবো যে বাহিরের আয়তন, বাহিরের আয়তন, আয়তন কত হবে? যেহেতু ঘনক তাহলে বাহুর দৈর্ঘ্য কিউব, তাহলে হচ্ছে 8.045 কিউব সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব ইজগলস টু কত আসবে? আসবে হচ্ছে তোমার 5 to 0.68869 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে ভেতরের আয়তন কত হবে? ভেতরের আয়তন সমান সমান আসবে হচ্ছে আমার কত, 6.03 কিউব সেন্টিমিটার কিউব ইজগলস টু আসবে হচ্ছে তোমার 219.256 সেন্টিমিটার কিউব। ওকে নাইস। এখন একটা হচ্ছে ভেতরের আয়তন মানে ফাঁকা জায়গার আয়তন, আরেকটা হচ্ছে বাহিরের আয়তন, ফাঁকা জায়গা এবং লোহা সহ সবগুলোর আয়তন। তাহলে ফাঁকা জায়গা মানে লোহা সহ পুরাটার আয়তন থেকে যদি তুমি শুধু ফাঁকা জায়গার আয়তনটা বাদ দিয়ে দাও, তাহলে কিসের আয়তনটা পড়ে থাকবে? কেবলমাত্র লোহার আয়তন থাকবে না? তাহলে লোহার আয়তনটা কত হবে? লোহার আয়তন, আয়তন সমান সমান হবে হচ্ছে টোটাল আয়তন থেকে, আই মিন লোহা এবং ফাঁকা জায়গার পুরা বাক্সের আয়তন থেকে, মানে বাহিরের আয়তন থেকে মাইনাস করব ভেতরের আয়তন মানে ফাঁকা জায়গার আয়তন। আচ্ছা এইটা ভিডিও মাধ্যমে দেখাইতে পারলে ভালো হইতো, বাট বাই দ্য ওয়ে আমার কাছে এরকম ফ্যাসিলিটিস নাই এখন আপাতত, আমি তাই দেখাতে পারছি না। ওকে, এটা মাইনাস করলে আসবে হচ্ছে তোমার 301.4324 সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা আসবে। ওকে, সেন্টিমিটার কিউব। এইটা হচ্ছে আমার লোহার আয়তন, তাই না? এটা লোহার আয়তন, লোহার। এখন দেখো 1 ঘন সেন্টিমিটার কিউব, 1 ঘন সেন্টিমিটার কিউব কেন বলছি, 1 ঘন সেন্টিমিটার, আই মিন সেন্টিমিটার কিউব। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ভর যদি 7.2 গ্রাম হয়, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার আয়তন কত হবে? ঐকিক নিয়ম না বলো, ক্লাস 5-4 ম্যাথ, তাই না? আবার বলছি, দেখো অনেকে এই পর্যন্ত বের করতে পারে, পরের টুকু আর বের করতে পারে না। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর যদি এত হয়, তাহলে আমার কাছে টোটাল লোহা আছে কত ঘন সেন্টিমিটার? 301 সামথিং ঘন সেন্টিমিটার, তাই না? ঐকিক নিয়ম চালালেই তো হয়ে গেল, তাই তো? ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে ঐকিক নিয়ম চালালে। তো দেখি ঐকিক নিয়ম করে দেখি আমরা। আচ্ছা এটাতে হচ্ছে পরের কোয়েশ্চেনটা কি, এখানে একটা আমরা পেজ নিয়ে নেই। আচ্ছা পেজ পেজ নেবে কীভাবে? পেজ, ওকে, একটা পেজ নিয়ে নিলাম এখানে। এখন আসো, কোথায় চলে গেল? ওকে, রেকর্ড হচ্ছে তো, ইয়া ইটস রেকর্ড। ওকে, আমরা কি বের করতেছি? আমরা হচ্ছে কোথায় জানাছিলাম, ঐকিক নিয়ম করবো আর কি। তাহলে এক ঘন, এক ঘন মানে 1 সেন্টিমিটার কিউব লোহার আয়তন, লোহার আয়তন, আয়তন সমান সমান হচ্ছে 7.2 গ্রাম।
ওকে, আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার এই ভিডিও এডিট করা হবে না আর কি, কারণ এত বড় ভিডিও এডিট করার মতো সময় আমি পাবো না মেবি, আর আমি এডিট অত ভালো পারিও না। সো আনফিল্টার্ড আনএডিটেড ভিডিও, ভুল টুল থাকবে, ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, আবার কমেন্টে এসে গালাগালি করো না। ভুল যদি হয় তাহলে আমাকে আস্ক করতে পারো, যদি না বুঝো তাও আমাকে আস্ক করো, আমি ওইটার আনসার আবার করে দিব এখানে, অথবা প্রয়োজনে আরও একটা ভিডিও দিয়ে আনসার করে দেবো, তো যেটা ভালো লাগে। যেহেতু আনফিল্টার্ড আনএডিটেড ভিডিও হবে তো ভুল টুল থাকতে পারে এখানে। আচ্ছা, এখন দেখো, সেটা হচ্ছে বাকিটা কত, উইকিং নেম 301.4324 সেন্টিমিটার কিউব লোহার আয়তন সমান সমান কত হবে, জাস্ট গুণ করে দেবো তাই না, জাস্ট গুণ, সিম্পল একটা ম্যাথ। সো 4324 এত গ্রাম, এত গ্রাম আসবে। তাহলে এটাকে কমপ্লিট করলে কত আসবে, এটাকে কমপ্লিট করলে আসবে হচ্ছে 2170.31 সামথিং সামথিং কিছু একটা আসবে এখানে। ওকে, এত গ্রাম আসবে। এখন দেখো, এত বড় একটা গ্রামকে তুমি যদি কেজিতে কনভার্ট করতে, কারণ আমাকে কেজির সাথে তুলনা করতে বলছে কোয়েশ্চেনটা, তুমি যদি দেখো এই যে কোয়েশ্চেনটাতে 2 কেজি হবে কি না সেটা যাচাই করতে বলছে, তাহলে আমার কিন্তু 2 কেজির বেশি হচ্ছে তাই না। আমি কি বলছি, ছোট একক থেকে বড় এককে যাইতে গেলে ওদের মাঝে যে রিলেশনটা ছিল সেই রিলেশন দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, তাহলে রিলেশনটা হচ্ছে 1000-এর। তাইলে আমার আছে গ্রামে, ছোট একক, ছোট একক থেকে আমি কোথায় কনভার্ট করতে যাচ্ছি, কেজিতে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, এই জিনিসটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আই হোপ তুমি বুঝতে পারছো। আর যদি কেজি থেকে গ্রামে করতে হতো তাহলে গুণ করতে হতো, সিম্পল। তাহলে তুমি যদি এটাকে 1000 দিয়ে ভাগ করো তাহলে কি হয়ে যাবে বলো তো, 2.17 সামথিং কেজি হয়ে যাবে তাই না, 1703 সামথিং কেজি। তো অবভিয়াসলি এইটা হচ্ছে আমার 2 কেজি থেকে বড়। সো যেহেতু 2 কেজি থেকে বড়, তাহলে অবশ্যই আমি কি এখানে কি বলবো, আমাকে বলছে 2 কেজি হবে কি না, আমি বলবো যে 2 কেজি থেকে বড় হবে। ঠিক আছে, দ্যাটস ইট, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নাইস। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো, এটা আমরা করে ফেলছি মেবি। তো এখানকার দুইটা কোয়েশ্চেনও, দুইটা ক খ মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। দেখো, স্কুল বাজের পিচ কাকে বলে, হাবিজাবি, এগুলো যথাযথ যাচাই করতে বলছে। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে প্রচুর আসে তোমাদের, এই যে জিনিসটা শর্ট কোয়েশ্চেন আসে, এই টাইপের জিনিসপত্র শর্ট কোয়েশ্চেন আসে, তো এটা একটু শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রেখো, এটা এসকিউ। ওকে, তো এটা দেখো, উদ্দীপকের যন্ত্রটি ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে বলছে, তো তার মানে হচ্ছে ভি এর মান বের করতে বলছে, এটা আগেরবার ভুল করে ফেলছিলাম। তো আমাদের সূত্রটা ছিল এল ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তো বলো, এখান থেকে তুমি বের করতে পারো না, বাকি সবই দেওয়া আছে আগের মতোই। উদ্দীপক দেখো 19 গড় 20 গড়ের সমান, তার মানে কী হবে 1 - 19/20, আই মিন 1/20, হুইচ ইজ 0.005, এইটাই আসবে। তো তুমি করলে এত মিলিমিটার আসবে আর কি, তো তুমি করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি এখান থেকে ভিটা বের করতে পারবে, এটা এস ডাব্লিউ, হ্যাঁ এস ডাব্লিউ করবা। পরেরটা দেখো, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা শতাংশ, নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হবে। তার মানে বলো, আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে না, শতকরা ত্রুটি মানে আপেক্ষিক ত্রুটি, ত্রুটি বের করতে বলছে তোমাকে। বলো, এটা কি করা কঠিন কিছু। বর্গাকার বস্তু মানে ক্ষেত্রফল দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, ক্ষেত্রফল, এরিয়া দিয়ে করতে হবে, এরিয়া। সো আমাদের একবারে প্রথমে যে ম্যাথটা ছিল এরিয়া রিলেটেড, ওইটাই জাস্ট আপেক্ষিক ত্রুটিটা তোমাকে এখানে বের করতে হবে। তো এটাও তোমাকে এস ডাব্লিউ দিলাম, তুমি এটা করবা এস ডাব্লিউ। ওকে, এটা প্র্যাকটিস করলে আই হোপ তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 23, তাই না। সো ঢাকা বোর্ড 23-এ আবার কি বলছে দেখো, সেম কোয়েশ্চেনই লাগতেছে আমার কাছে, হ্যাঁ এক্স্যাক্টলি সেমই। এটাও তুমি পড়বা, এস ডাব্লিউ করবা এটা। ঠিক আছে, এটাও এস ডাব্লিউ করবা। এটাতে বলছে আয়তনের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ ত্রুটি বের করতে বলছে। দেখো, এখানে আবার তুমি ঘাবড়ায় যাও না, এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলছে। আচ্ছা আচ্ছা, গ নাম্বারটা তুমি করবা। গ নাম্বারটা হচ্ছে বার্নিয়ার সম্পাদন ভি ইজ ইকুয়ালস টু হোয়াট, ওইটা তুমি করবা। আমি হচ্ছে ঘ নাম্বারটা করাই দিচ্ছি তোমাকে, হ্যাঁ। পরে আবার বললো যে ভাই খালি বাড়ির কাজ দিয়ে দেয়, কোনো পড়াশোনা করায় না। তো এটা আমার বদ অভ্যাস আসলে, আমি কনসেপ্ট পড়ানোর পরে সব বাড়ির কাজই দিয়ে দিই। তো এদের লাভ হচ্ছে আমার সময় বেঁচে যায় আর তোমাদের লাভ হচ্ছে তোমরা শিখতে পারো আসলে। তো এখন আসো, এটা আমরা বের করি। আয়তন ত্রুটি, আয়তনের এবং হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটি বের করতে বলছে। সো দুইটাই বের করতে হবে, একটু বড় হইতে যাচ্ছে এই ম্যাথটা আসলে, কারণ দুইবার ত্রুটি বের করতে হবে আমাকে, একবার আয়তনের ত্রুটি বের করতে হবে, একবার হচ্ছে ক্ষেত্রফল ত্রুটি বের করতে হবে। সো আয়তন ত্রুটি বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে পরিমাপকৃত আয়তন লাগবে এবং ত্রুটি সহ ক্যালকুলেট করে আয়তন লাগবে আমার। কোনটা, এই যে দৃশ্যকল্প 2 থেকে একটি ঘনকের, আবার বলছে ঘনক, ঘনক বলাতে আমাদের জন্য আরেকটু ইজি হয়ে গেছে, কারণ ঘনকের সবগুলা বাহুই কি হয়, সমান হয়। এটা এতক্ষণ আমরা বুঝে গেছি তাই না, সবগুলা বাহুই কি হবে, সমান হবে, সবগুলা বাহু সমান হবে, এই সব বাহু সমান হবে, তার মানে বাহু কিউব করলে আমরা আয়তন পেয়ে যাব। ওকে, আকৃতির একটি বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে, এই যে পরিমাপকৃত দৈর্ঘ্যটা আমার কাছে দেওয়া আছে
সো পরিমাপকৃত দৈর্ঘ্য আছে, আই মিন এল এর মান দেওয়া আছে তোমার কাছে, সো 5.5 সেন্টিমিটার। অ্যান্ড ত্রুটি দেওয়া আছে, তো ত্রুটিটা কি বেশি না কম সেটা কি আমাদের বলে দিচ্ছে? বলে দেয়নি। তাহলে আমাদের এটা পজিটিভ, মানে প্লাস মাইনাস দুইটাই হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে +-7% করে দেবো। তাইলে আমি একবার সর্বনিম্ন দৈর্ঘ্য বের করবো, একবার সর্বোচ্চ দৈর্ঘ্য বের করবো। তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য কত হবে? ওটাকে লেটস আমি L1 দিয়ে প্রকাশ করলাম, ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 পয়েন্ট, এটা তখন তোমাদের পারার কথা আসলে, 5.5 মাইনাস 5.5 ইন্টু 7 ডিভাইডেড বাই 100%। এটা আসবে কত? ক্যালকুলেট করলে আসবে হচ্ছে তোমার 5.115 সেন্টিমিটার। আর সর্বোচ্চটা কত আসবে? সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে L2 ধরলাম আমি এটাকে, L2 ধরলে কত আসবে? 5.5 প্লাস 5.5 ইন্টু 7/100। তো এইটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে তোমাদের 5.885 সেন্টিমিটার। ওকে, নাইস। আমি কিন্তু সর্বনিম্ন দৈর্ঘ্য এবং সর্বোচ্চ দৈর্ঘ্য পেয়ে গেছি। তো আমি সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে সর্বনিম্ন আয়তন বের করতে পারবো, আবার সর্বোচ্চ আয়তন বের করতে পারবো, আবার সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে সর্বনিম্ন আয়তন এবং সর্বোচ্চ আয়তন থেকে আমি সর্বোচ্চ কি বলছি আলতু ফালতু, আমরা ম্যাথ করি তাইলে বোঝা যাবে ভালো। আচ্ছা, এটা থেকে আমি সর্বনিম্ন আয়তন বের করতে পারবো, এটা থেকে আমি সর্বোচ্চ আয়তন বের করতে পারবো। সেটা আগে বের করি, যেহেতু আগে আয়তনের কথা বলছে। তাহলে আয়তনের জন্য আয়তনের জন্য আয়তনের জন্য আমরা কাজ করছি। তাহলে সর্বনিম্ন আয়তন, আয়তনকে আমি V1 ধরলাম। V1 ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো? তাহলে এতে 5.115 কিউব হবে। তো হুইচ ইজ আসে হচ্ছে তোমার 133.8 সেন্টিমিটার কিউব। ওকে, সর্বোচ্চ আয়তন কত হবে? সর্বোচ্চ আয়তন সমান সমান সর্বোচ্চ আয়তন হচ্ছে V2 সমান সমান 5.885 কিউব সেন্টিমিটার কিউব। এটা করলে আসবে হচ্ছে তোমার 203.8 সেন্টিমিটার কিউব। ওকে, আমি সর্বোচ্চ আয়তন এবং সর্বনিম্ন আয়তন পেয়ে গেছি। তাহলে আয়তনের ত্রুটিটা কত সেটা বের করে ফেলি, কারণ আমাকে তো আয়তনের ত্রুটি, আপেক্ষিক ত্রুটিগুলো তুলনা করতে বলছে। তাহলে আমরা আপেক্ষিক ত্রুটিতে যাওয়ার আগে আগে আয়তনের ত্রুটিটা বের করতে হবে। তাহলে আমি আগে আয়তনের ত্রুটিটা বের করি। একবার বের করবো ডেল V1, একবার বের করবো ডেল V2, তাই না? ডেল V2, তাহলে ডেল V1 কত হবে বলো তো? ডেল V1 হবে হচ্ছে, মানে V1 এর জন্য পার্থক্য যেটা হচ্ছে আমরা ত্রুটি পরিমাপ করা বাদে আয়তনটা বের করি নাই, তাই না? তো ত্রুটি পরিমাপ করা বাদে আয়তনটা বের করে রাখি। তাহলে আয়তন ভি ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার এই যেটা দিয়ে পরিমাপ করা মান দিয়ে 5.5। এটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। এত কিউব ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 5.5 কিউব কি লিখলাম? 5.5 হবে, 5.5 কিউব। ওকে, 166.73, তাই না? 166 কোথায় লিখতেছি? 166.73। এটা হচ্ছে আমাদের ত্রুটি পরিমাপ করা বাদে, ত্রুটি ক্যালকুলেশন করা বাদে আয়তন, মানে পরিমাপকৃত দৈর্ঘ্য দিয়ে আয়তন। বুঝতে পারছো? এখন আসো ত্রুটি সহ আয়তন বের করবো। 1.6637 মাইনাস কত আসবে? 133.8। অবশ্যই কিসে দিতে হবে? মডিউলাসের মধ্যে রাখতে হবে। মডিউলাসের মধ্যে রাখলে এটা কত আসবে বলো তো? এটা আসবে 32.57 সেন্টিমিটার কিউব। আর এটাটা কত আসবে মডিউলাসের মধ্যে রাখলে? 166.73 মাইনাস 203.8 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 37.43 সেন্টিমিটার কিউব, তাই না? এখন বলো তাহলে কোনটা আমরা ক্যালকুলেট করব? অবশ্যই বড়টা। আমরা আমাদের সবসময় ত্রুটিকে বড় করে দেখব, ঠিক আছে? আমরা আমাদের ত্রুটিকে বড় করে দেখব। সো এইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব আপেক্ষিক ত্রুটিতে। আসছি একটু পরেই ক্যালকুলেট করবো আপেক্ষিক ত্রুটি। তুমি চাইলে এখানে আপেক্ষিক ত্রুটি বের করে রাখতে পারো, আবার তুমি চাইলে না বের করে রাখতে পারো। কেন বলো তো? কারণ একটু পরে আমাদের কাটাকাটি যাবে আসলে।
না, আমরা বের করে রাখি এখান থেকে আপেক্ষিক ত্রুটিটা বের করে রাখি। সো আপেক্ষিক ত্রুটি হবে আপেক্ষিক আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি কত হবে বলো তো? আমার অ্যাকচুয়াল আয়তন যেটা হচ্ছে পরিমাপ করে পাইছিলাম আমি 1.6673, উপরে আসবে ত্রুটির পরিমাণ 37.43 ইন্টু 100%, তাই না? আচ্ছা, এটা মানে মিক্স হয়ে যাইতেছে এখানে, ইন্টু 100%। তাহলে এখানে কত আসবে মানটা বলো তো? এখানে মান আসবে হচ্ছে তোমার এটা যে ভাগ দিব হচ্ছে 37.43 ভাগ হবে অ্যান্সার ইন্টু 100%, 22.497%। ঠিক আছে, এত পার্সেন্ট হচ্ছে আপেক্ষিক আয়তন ত্রুটি। মাথায় রেখো এটাকে ভালো করে। আমরা এখন ক্ষেত্রফল ত্রুটি বের করব, ঠিক আছে? সো ইটস কাইন্ড অফ একটু বড় বড় লাগতেছে ম্যাথটা। সো এখানে একটা স্লাইড আলাদা করে নিয়ে নিই, একটা পেজ অ্যাড করলাম। আচ্ছা, পেজ তো মানে এমনিতেই আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা লাইফে প্রথমবার আমি ইউজ করতেছি, সো দ্যাট আমি অ্যাকচুয়ালি এটার ফাংশনালিটি ভালো করে জানি না। তো এখন আসো আমার আয়তন ত্রুটিটা বের করতে হবে। তো যেহেতু আয়তন ত্রুটিটা বের করলাম, এখন ক্ষেত্রফল ত্রুটি। বলো এখানে কি বলছে? এক পৃষ্ঠের ক্ষেত্রফল, এক পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে তোমার যদি ঘনকটা ছিল সেই ঘনকের জাস্ট একটা সাইডের ক্ষেত্রফল বের করলেই তো হবে। বলো একটা সাইডের ক্ষেত্রফল কি বর্গাকৃতির না এটা? কারণ ঘনকের সব বাহুই সমান হয়। তাহলে এই যে লাল কালি কোথায়, এই যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সবগুলোই তো সমান। তার মানে এইটার যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি কিসের ক্ষেত্রফল বের করছি আসলে? বর্গের ক্ষেত্রফল। তার মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার জাস্ট। ওকে, লেটস ডু ইট। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা কত ছিল বলো তো? আমাদের বাহুর দৈর্ঘ্যটা ছিল 5.5। ওকে, তাইলে আমি এখনও আবার কি করব? আমি এখন হচ্ছে সর্বনিম্ন আয়তন, আচ্ছা এগুলো তো বের করাই আছে, সর্বনিম্ন বাহু, সর্বোচ্চ বাহু, এই যে এটাই কিন্তু এটাই তো সর্বোচ্চ বাহু এবং সর্বনিম্ন বাহু। তাহলে আমরা এগুলো দিয়ে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে পারবো আর সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে পারবো, তাই না? তার আগে হচ্ছে আমি পরিমাপ করতে নর্মাল ক্ষেত্রফলটা বের করে নিই, মানে ত্রুটি বাদে ক্ষেত্রফল যেটা। ক্ষেত্রফল সমান সমান কত হবে বলো তো? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তার মানে 5.5 সেন্টিমিটার, 5.5 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। সো এটা করলে আসবে হচ্ছে তোমার 5.5 স্কোয়ার, 30.25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এখন সর্বোচ্চ ক্ষেত্রফল বের করি, সর্বনিম্ন ক্ষেত্রফল আগেটা বের করি। সর্বনিম্ন ক্ষেত্রফল। আচ্ছা, তুমি সর্বোচ্চ ক্ষেত্রফল আগে বের করলে কোনো সমস্যা নেই। সর্বনিম্ন ক্ষেত্রফল কেমনে বের করবো? ওই যে সর্বনিম্ন দৈর্ঘ্য দিয়ে, তাই না? সর্বনিম্ন দৈর্ঘ্যটা কত ছিল? 5.115। এখন হবে স্কোয়ার জাস্ট। তাহলে 5.115 স্কোয়ার টু 6.16 সেন্টিমিটার স্কোয়ার। সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত হবে? 5.885 স্কোয়ার। তাহলে 5.885 স্কোয়ার করলে আসবে হচ্ছে তোমার 34.63 সেন্টিমিটার স্কোয়ার। এখন বলো এখান থেকে কি আমি আয়তন ত্রুটি বের করতে পারবো না? আচ্ছা, এটাকে আমি A1 দিয়ে প্রকাশ করলাম, এটাকে A2 দিয়ে প্রকাশ করলাম, আর এটাকে জাস্ট A দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমি এখন ডেল A1 বের করব। ডেল A1 কত হবে? মডিউলাস অফ A মাইনাস A1, রাইট? তো মডিউলাস অফ A কত? A হচ্ছে 30.25 মাইনাস A1টা কত ছিল? 26.16 ইজ ইকুয়ালস টু কত আসবে? এখানে আসবে হচ্ছে তোমার 4.15 সেন্টিমিটার স্কোয়ার। আর ডেল A2 কত আসবে? H2 করতে হলো, A2 ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ A মাইনাস A2। তাহলে 30.25 মাইনাস A2 কত আসছিল? এই যে 34.63। ওকে, ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 4.38 সেন্টিমিটার স্কোয়ার। এখন বলো এখান থেকে কি আমি, আচ্ছা নিচেই তো জায়গা আছে, এখান থেকে কি আমি
ম্যাক্সিমাম ক্ষেত্রফলের ত্রুটি পেয়ে গেছি না? এই যে এটা কিন্তু সবচেয়ে বড় 4.38, আরেকটা হচ্ছে 4.15, তাই 4.38টা বড় আমাদের কাছে, আমাদের ত্রুটি আমরা বড় করে দেখব। তাহলে এইটা দিয়ে আমি এখন কি বের করব? এইটা দিয়ে হচ্ছে আমি এখন আপেক্ষিক আপেক্ষিক ক্ষেত্রফলের ত্রুটি বের করব। তাহলে ক্ষেত্রফলের ত্রুটিটা কত হবে? ত্রুটি হবে হচ্ছে যেটা ত্রুটি সেটা উপরে থাকবে, আর অ্যাকচুয়াল ক্ষেত্রফল যেটা যেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফল বলা মুশকিল হবে, যেটা হচ্ছে আমরা ত্রুটি পরিমাপ করা বাদে পাইছি। ত্রুটি পরিমাপ করা বাদে কোনটা পাইছি? এই যে এটা, তাই না? তো এটার মান ছিল 30.25 ইন্টু এখন কত করবো? 100% করে দেবো। আচ্ছা, এই 100%টা না করলে চলতো, কারণ এখন একটু পরে কাটা চলে যাবে। সেই পার্সেন্টেজটা আসবে হচ্ছে তোমার 4.38 ভাগ 30.25 ইন্টু 100%। এটা না লিখলেও চলতো 100%টা, কারণ একটু পরেই কাটা চলে যাবে। 48 এত পার্সেন্ট, তাই না? এখন আমাকে কোয়েশ্চেনটাতে আসো। আমার কোয়েশ্চেনটাতে কি বলছিল? আমাকে কোয়েশ্চেনটাতে বলছে যে আপেক্ষিক ত্রুটির তুলনা করো। তুলনা মানে কি? তুমি তুলনা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে পার্থক্য বের করতে পারো। তুলনা মানে হচ্ছে একটা হচ্ছে পার্থক্য বের করতে পারো, তুলনা কে কার থেকে কত বড়, পার্থক্য। আরেকটা হচ্ছে অনুপাত বের করতে পারো, কে কার থেকে কত গুণ বড়। এখন বলো তুমি এখানে কি বের করবা? তুমি এখানে অনুপাত বের করবা। কেন বলো তো? কারণ আমরা আপেক্ষিক ত্রুটি বের করছি, কে কার থেকে কত বড় সেটা বের করছি না, কে কার থেকে কত গুণ বড় সেটা বের করছি। বুঝতে পারছো কথা? আমরা এখানে আপেক্ষিক ত্রুটি বের করতেছি, মানে একটা অনুপাতের সম্পর্ক বের করতেছি। আপেক্ষিক ত্রুটি নিজেই তো একটা অনুপাত, তাই না? তাই একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতের সম্পর্ক কি কখনো বিয়োগফল দিয়ে প্রকাশ করা যায়? ওদেরকে অনুপাত দিয়ে প্রকাশ করা যায় আরেকটা, তাই না? তো এগুলো ম্যাথের পার্ট, ম্যাথের জিনিসপত্র। তো এখন একটু মনে রাখো, আপেক্ষিক ত্রুটিকে আমরা যখন তুলনা করবো তখন হচ্ছে অনুপাত দিয়ে প্রকাশ করবো, নট ডিফারেন্স দিয়ে, ঠিক আছে? তাহলে দুইটার অনুপাত বের করে ফেলি। আমার একটা আসছিল 22 দশমিক, দেখো কোনটা আগে লিখছে, আয়তন আগে লিখছে, তারপরে তাহলে আমি আয়তন আগে লিখবো আর ক্ষেত্রফল পরে লিখবো। তাহলে আপেক্ষিক আয়তন ত্রুটি অনুপাত, অথবা তুমি ভাগ লিখতে পারো তোমার ইচ্ছা, ডিভাইডেড বাই আপেক্ষিক ক্ষেত্রফল ত্রুটি সমান সমান কত আসবে? ক্ষেত্রফল ত্রুটি ছিল 14.1448, আর উপরে যাবে হচ্ছে, আর পার্সেন্টেজ মাঝে এইসব কাটা চলে যাবে, এগুলো নিয়ে আমাদের কনসিডার করার দরকার নেই এখন। 22.497, 22.497, এটা করলে আসবে হচ্ছে 22.497 ভাগ হচ্ছে, সরি করলে আসবে হচ্ছে 1.554, 1.554 এত গুণ বড়। তাহলে কে কার থেকে কত গুণ? জাস্ট এত গুণ লিখে দিলেই হবে, তুমি এত গুণ লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। সো বেসিক্যালি আয়তন ত্রুটিটা এত গুণ বড় ক্ষেত্রফল ত্রুটি থেকে, বুঝতে পারছো? কারণ এই জিনিসটা যদি তুমি ক্ষেত্রফল ত্রুটির সাথে গুণ করো তাহলে আয়তন ত্রুটি পাবা। এই কনসেপ্টটাও হচ্ছে আমি পড়াইতে গিয়ে দেখলাম অনেক স্টুডেন্ট পারে না, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা পারবা বা বুঝতে পারছো। দেখো, আমি যদি একটা জিনিস লিখি, এক্স ইজ ইকুয়ালস টু 3y লিখলাম, হ্যাঁ, চিন্তা করো এখানে এটার মিনিং কি আসলে বলো তো? এটার মিনিং হচ্ছে ওয়াই এর মানের সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে তুমি এক্স পাবা। ইট মিনস এক্সটা ওয়াই থেকে বড়, অ্যাকচুয়ালি এক্সটা ওয়াই থেকে বড়, কারণ এক্স এর মান পাইতে গেলে তুমি ওয়াই এর সাথে আরও এক্সট্রা করে 3 গুণ করতে হইতেছে, তার মানে ওয়াইটা ছোট নিশ্চয়ই, তাই না? আমি বুঝতে পারছো? তাহলে আমি এখন বলতে পারি যে এক্স হচ্ছে ওয়াই থেকে 3 গুণ বড়। কত গুণ বড়? 3 গুণ বড়, বুঝতে পারছো? তো সিমিলারলি আমি বলতে পারি আপেক্ষিক ত্রুটিটা, আয়তনের আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি থেকে 1.554 গুণ বড়। আই হোপ এতটুকু তুমি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। এখানে বলছে পরিমাপের একক কাকে বলে, পদার্থবিজ্ঞানের মাত্রা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই পদার্থবিজ্ঞানের মাত্রার প্রয়োজনীয়তা কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, অথবা আবার ক্ষতেও আসতে পারে। সো এটা মোটামুটি ভালো মানের ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, তোমরা একটু দেখো। আমরা হচ্ছে ডিরেক্ট গতে চলে যাই। গতে দেখো বলছে স্লাইড ক্যালিপার্স দিয়ে গোলকের ক্ষেত্রফল বের করে। যে গোলকের ক্ষেত্রফল না হয় না আসলে, হ্যাঁ, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হয়। আমি তখন বলছিলাম যে গোলকের কোনো ক্ষেত্রফল হয় না, গোলকের আয়তন হয়। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। ধরো তোমার কাছে একটা গোলক আছে, গোলকের কি ক্ষেত্রফল তুমি বের করতে পারবা? গোলকের পুরো পৃষ্ঠ বাহিরের টুকু বের করতে পারবা, বাহিরের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4
ফোর পাই স্কোয়ার মেবি, ফোর পাই আর স্কোয়ার মেবি। সো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, আমি এটা দিয়ে করাই দেখি, তোমরা কনফার্ম করে নিও এটা একটু পরে, এবং কমেন্টে জানাই দিও যে আমারটা সঠিক আছে কিনা। আমি এটা দিয়ে করা শুরু করি। হ্যাঁ, তো গ নাম্বারে আমাকে বলছে যে স্লাইড ক্যালিপার্স দিয়ে গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি বললাম, যে ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল কি বললাম, ক্ষেত্রফল বললাম হচ্ছে তোমার ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটাই হওয়া উচিত আসলে আমার জানা মতে। ওকে, ফোর পাই আর স্কোয়ার, তার মানে আমার ফোর আর পাই তো কনস্ট্যান্ট, তাই না? আর এর মানটা জানা লাগবে আমার। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি আসলে মাপবোটা কি, আর, তাই না? স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি মাপবো হচ্ছে আর। এখানে কিন্তু স্লাইড ক্যালিপার্স ইউজ করা হয়েছে, স্ক্রু গজ ইউজ করা হয়েছে উদ্দীপকে, তুমি দেখো। তা আমি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের অংশটুকু নিব ভার্নিয়ার স্কেল দিয়ে। এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 10টা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা আছে 9টা। তাহলে বলো তো আমাদের সংজ্ঞা অনুসারে ভিসিটা কি আসবে? আগের মতো করে 1 - 9/10 হওয়া উচিত না, আবার 19/20 দিয়ে দিও না কিন্তু, হ্যাঁ? 9/10। তাহলে এটার মান কত আসবে? এটার মান আসবে আচ্ছা অ্যাকচুয়ালি 1/10, হুইচ ইজ 0.1। আচ্ছা, বাকি জিনিস কিসে ছিল? মিলিমিটার ছিল, তো এই জিনিসটাও কিসে আসছে? মিলিমিটারই আসছে, তাই না? এটা কিসে আসছে? মিলিমিটারই আসছে। ওকে, ফাইন। আই হোপ ভিসিটা বুঝতে পারছো। এটা কিন্তু সংজ্ঞা অনুসারে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা কি ছিল? একবারে ফার্স্ট স্লাইডে লেখা আছে। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা ছিল হচ্ছে প্রধান স্কেলের যত প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে ভিসি আসলে, মানে ভার্নিয়ার ধ্রুবক। তো ওইখান থেকে এটা আসে বেসিক্যালি। এটা কিন্তু কোনো সূত্র না আসলে, আলাদা করে, এটা হচ্ছে সংজ্ঞা। ওকে, তো আমরা পেয়ে গেলাম, ভিসিটা পেয়ে গেলাম। ভিসি ভিসি পে যেহেতু পাই গেছি, তাহলে আমি হচ্ছে এল বের করে ফেলতে পারবো। এল মানে হচ্ছে আর, তো আমি এল ইজ ইকুয়ালস টু আর লিখে দিই। আর ইজ ইকুয়ালস টু কত হবে? এম প্লাস ভি ইন্টু ভিসি। তো আমার এখন এম খুঁজে বের করা লাগবে। ভার্নিয়ার সমাপতন কোথায় আছে বলো তো? সরি, এম কোথায় আছে? প্রধান স্কেলের পার্ট, হুইচ ইজ 15 মিলিমিটার। সো 15ই রাখবো আমি, প্লাস খেয়াল রাখবা সকল একক যাতে সেম থাকে। ওকে, ভার্নিয়ার স্কেলের সমাপতন কত? এটা হচ্ছে ভি এর মান, হুইচ ইজ 4, 4 ইন্টু, আর আমি মাত্রই ভিসি এর মান পেয়ে গেলাম। এইটা কমপ্লিট করলে তুমি পাবা হচ্ছে, ক্যালকুলেট করলে পাবা হচ্ছে 15.4 মিলিমিটার, মিলিমিটার, ঠিক আছে? 15.4 মিলিমিটার পাও। ওকে, নাইস। তাহলে তুমি আর এর মান পেয়ে গেলা। আর এর মান পেয়ে গেলে বলো ক্ষেত্রফল বের করতে পারবে না? এখন গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো, একদম ইজি। গোলকের ক্ষেত্রফল, তাহলে এরিয়াটা হবে, এরিয়া ইজ ইকুয়ালস টু হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই, আর এর মান কত এখানে? 15.4 স্কোয়ার। এত মিলিমিটার স্কোয়ার হবে, কিন্তু আবার বলি মিলিমিটার স্কোয়ার হবে। তুমি চাইলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারবা, আবার চাইলে তুমি মিলিমিটারেও রাখতে পারবা। তো এরপরে যেটা অ্যান্সার হবে সেটাই। এখন একটা জিনিস বলে রাখি আমি, যদি এরকম জিনিস এমসিকিউতে আসে এবং তুমি মিলিমিটারে বের করছো ক্ষেত্রফলটা, বাট অপশনে আছে সেন্টিমিটারে, তাহলে তুমি কি করবা? এখন মাথায় রাখবা এরিয়াকে, এরিয়াকে মিলিমিটার থেকে, আমি বললাম ছোট একক থেকে বড় এককে নিতে গেলে তাদের রিলেশন দিয়ে ভাগ দিতে হয়। এরিয়া মানে কয়টা দৈর্ঘ্যের গুণফল? আসলে দুইটা দৈর্ঘ্যের গুণফল না, তাহলে 2 বার 10 দিয়ে ভাগ দিতে হবে। কয়বার? 2 বার 10 দিয়ে ভাগ দিতে হবে, ইট মিনস 100 দিয়ে ভাগ দিতে হবে আর কি। আর যদি আয়তনকে তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটার নাও, তাহলে 3 বার 10 দিয়ে ভাগ দিতে হবে। বুঝলা কথা? আবার যদি রিভার্স করো তাহলে গুণ করতে হবে 10 দিয়ে। সিম্পল, বুঝে গেছো আই হোপ। ওকে, পরের কোয়েশনটাতে চলে যাই। পরের কোয়েশন হচ্ছে ঘ নাম্বারটা বলছে গোলকের ব্যাস নির্ণয় কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, এখানে হচ্ছে আমাদের দুইটা যন্ত্রই ব্যবহার করা হয়েছিল। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়েছে, আরেকটা হচ্ছে স্ক্রু গজ ব্যবহার করা হয়েছে। আমি এখন দেখব যে কোনটা বেশি সূক্ষ্ম। এখন একটা জিনিস চিন্তা করো, কোন জিনিস দিয়ে বেশি সূক্ষ্ম মান মাপা যায়, এটা না একটা কোয়েশ্চেন আছে তোমাদের। কোন জিনিস দিয়ে বেশি সূক্ষ্ম মান মাপা যায়? যেইটার কনস্ট্যান্টটা, একটা হচ্ছে আমাদের কাছে ভিসি ছিল, ভার্নিয়ার স্কেলের কনস্ট্যান্টটা ছিল ভিসি, আর স্ক্রু গজের কনস্ট্যান্টটা ছিল আমাদের এলসি। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হচ্ছে লিস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? তো যাদের কনস্ট্যান্ট যত ছোট হবে তাদেরকে দিয়ে তত ভালো, তত সূক্ষ্ম জিনিস পরিমাপ করা যাবে, তত ভালোভাবে পরিমাপ করা যাবে। তো যার কনস্ট্যান্ট ছোট হবে, কনস্ট্যান্ট যত ছোট হবে, কনস্ট্যান্ট যত ছোট হবে, যত ছোট হবে সেই যন্ত্র দিয়ে
তত সূক্ষ্ম জিনিস মাপা যাবে, তত সূক্ষ্ম অবজেক্ট পরিমাপ করা যাবে আই হোপ এটা বুঝতে পারছো। তাহলে এইটা যদি বুঝে থাকো, আমরা নেক্সট পেজে গিয়ে ভিসি এবং এলসি বের করে ফেলি। ভিসি কিন্তু অলরেডি বের করাই আছে আমাদের, হুইচ ইজ 0.1 মিলিমিটার, রাইট? যদি প্রয়োজন পড়ে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব, প্যারা নাই। এখন আমার এলসি লাগবে। এলসি মানে কি বলতো? এলসির আমরা সূত্র জানছিলাম হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, অথবা আমাদের যেই ডি ইজ ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এলসি ছিল, এটাই তো সূত্র ছিল আমাদের, তাই না? এই দুইটার যে কোনো একটা দিয়ে আমাদেরকে এখন বের করতে হবে এলসি। দেখি এখন উদ্দীপকে কী কী দেওয়া আছে সেটা থেকে আমরা মানে আমাদের ইয়াতে যাব, ডিসিশনে যাব কোন সূত্র আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ওকে ওকে, তো দেখো এখানে উদ্দীপকে হচ্ছে তোমার স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাস পাইছি, গোলকটির আগের ম্যাথটা কি ভুল করলাম নাকি? আগের ম্যাথটা ভুল করার কথা, কারণ বলো তো স্লাইড ক্যালিপার্স দিয়ে আমাদের কি মাপা হয়? ব্যাস মাপা হয়, ব্যাসার্ধ তো মাপা হয় না, তাই না? আচ্ছা, আই ওয়াজ রং অ্যাবাউট ইট। আমরা এটা দিয়ে কি পাইছিলাম? ব্যাস পাইছিলাম। কি পাইছিলাম? ব্যাস। তাহলে আমি যদি ব্যাসার্ধ পাইতে চাই তাহলে এটা কি ভাগ করতে হবে না বলো তো? 15.4কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে 7.7 মতো, সামথিং লাইক দ্যাট, কিছু একটা 7.7। তো এখানে হচ্ছে তুমি এইটা বসাবা না, সরি ফর দ্যাট 7.7। এখন যেই মান নেবে সেটা, ওকে ফাইন। তাহলে আমরা আবার আমাদের আগের কোয়েশনে ফিরে যাই। এখন দেখো এখানে কি দেওয়া আছে? স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস। আমি আবার বলি, ভার্নিয়ার স্কেল অথবা স্ক্রু গজ দিয়ে কখনোই ডিরেক্টলি ব্যাসার্ধ মাপা যায় না, সেটাতে ব্যাস মাপা যায়। যেহেতু ব্যাস মাপা যায়, কারণ হচ্ছে আমরা এগুলো জিনিসগুলোকে কোথায় রাখি? এজ টু এজে রাখি না? তাহলে হচ্ছে আমরা কি মাপতে পারবো? ব্যাসই মাপতে পারবো। তো ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের ব্যাসার্ধ চলে যাবে। সো ইটস এ সিলি মিস্টেক, আমি খেয়াল করিনি আসলে এখানটাতে। তো পরীক্ষা হলে তোমরা এই ধরনের ভুল করবে না কিন্তু, হ্যাঁ? এখন আসো এলসিতে আমরা চলে আসি। ব্যাস দেওয়া আছে, এই যে ব্যাস দেওয়া আছে, এটা হচ্ছে পরিমাপকৃত ব্যাস। সেই স্ক্রু গজ দিয়ে গোলকটির ব্যাস এত এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত নির্ণয় করলো। তার মানে এটা হচ্ছে আমার এল এর মান, এটা হচ্ছে সি এর মান, তাই না? তাহলে স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজ দিয়ে, আচ্ছা কিছু একটা হলো। তো আমরা এখন এল এর মানটা কত জানি বলো তো? এল এর মানটা জানি হচ্ছে 15.44। তো আমি যদি এখানে বসাই দিই 15.44, আচ্ছা আমার তো এখান থেকে এলসি বের করা লাগবে। এটা যে ডি এর মান, নট এল এর মান, আমি ভুল বলছি, ডি এর মান। এল এর মানটা তো নাই আমার কাছে, আছে থাকার তো কথা। ও সরি, এল এর মান হচ্ছে এই যে প্রধান স্কেলের পার্ট। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু পরে আসি, আগে সূত্রটাকে কনভার্ট করে নেই আমাদের কী কী লাগবে এখান থেকে। সো সূত্রটাকে কনভার্ট করলে আসবে হচ্ছে এলসি বের করতে বলছে, এলসি সাইড চেঞ্জ করলে আসবে হচ্ছে ডি মাইনাস এল ডিভাইডেড বাই সি, তাই না? আমি ডি পাইছি, এটা হচ্ছে ডি এর মান, এই যে ডি এর মান। ডি মানে কি? ডি মানে হচ্ছে পরিমাপকৃত মান আমার। তাহলে স্ক্রু গজ দিয়ে পরিমাপকৃত মান কোনটা ছিল? 15.44, এটা হচ্ছে ডি এর মান, পরিমাপকৃত মান। দিস ইজ নট এল, আর এটা হচ্ছে সি আমার, ঠিক আছে? এল কত হবে বলো তো? এল হচ্ছে রৈখিক স্কেলের পাঠ, তাই না? আচ্ছা, রৈখিক স্কেল কোথায় কোথায় থাকে? ভার্নিয়ার স্কেলেও থাকে, স্ক্রু গজের মধ্যেও থাকে। ভার্নিয়ার স্কেল কেন বলছি, স্লাইড ক্যালিপার্সও থাকে, স্ক্রু গজের মধ্যেও থাকে। তো স্লাইড ক্যালিপার্সের আর স্ক্রু গজের মধ্যে যেটাইতে থাকুক না কেন, রৈখিক স্কেল তো সবসময় সেমই থাকে। তার মানে এইটা হচ্ছে আমার রৈখিক স্কেলের পার্ট, হুইচ ইজ 15 mm। তাহলে আমার এখানে এল এর মানটা কত হবে? 15। বুঝতে পারছি কি? তো আমার 15 মাইনাস 44 মাইনাস 15 ডিভাইডেড বাই সি এর মান কত পাইলাম যেন, ভুলে গেলাম, 44। ওকে, যদি 44 বসাই তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার 0.44 ভাগ আসবে হচ্ছে ডিভাইড বাই 44, 0.01। তাহলে একটা, এটাও কিন্তু মিলিমিটারই আসছে, কারণ আমরা কিন্তু সব কিন্তু মিলিমিটারই কনসিডার করতেছি। দেখো আমরা সব মিলিমিটার কনসিডার করতেছি উদ্দীপকের মধ্যে, তো এইটাও মিলিমিটারই আসবে। তাহলে এলসিটা ভিসি আসছে হচ্ছে 0.1, এলসি আসছে 0.01। কোনটা ছোট বলো তো? এলসিটা ছোট। তাহলে ভিসি থেকে এলসি অনেকটাই ছোট।
তাহলে আমি কি বললাম, যেটা বেশি ছোট সেটা দিয়ে বেশি সূক্ষ্ম জিনিস মাপা যাবে। তাহলে এলসি দিয়ে বেশি সূক্ষ্ম জিনিস মাপা যাবে, আই মিন স্ক্রু গজ দিয়ে বেশি সূক্ষ্ম জিনিস মাপা যাবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, স্ক্রু গজটা বেশি সূক্ষ্ম জিনিস মাপতে পারবে। দেন দ্যাটস ইট, শেষ। তো এটাই তো শেষ এই কোয়েশ্চেনের অ্যান্সার। আই হোপ তুমি এটা পারছো। আচ্ছা চলো আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022। আচ্ছা আমি একটু দেখি আমাদের রেকর্ডিং অন আছে কিনা। ওকে, এটা অন করাই আছে। আবার বলছি, আমি হচ্ছে এটা আনফিল্টার্ড অ্যান্ড আনএডিটেড একটা ভিডিও যাচ্ছে। সো ভুলভ্রান্তি হলে অন্য সময় হলে হয়তো কাইটা কুইটা দিতাম আমরা এডিট করে, বাট এখানে হচ্ছে কাটার কোনো অপশন নেই, কারণ এত বড় ভিডিও আমি হচ্ছে এডিট করতে পারবো না এত কম সময়ের মধ্যে। সো অ্যান্ড আমার হচ্ছে অত রিসোর্সও নাই এটা এডিট করার মতো। সো এটা যেরকম আসবে সেরকমই চলে যাবে ইউটিউবে। সো এই দিক থেকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আসো এই কোয়েশ্চেনটা সলভ করি আমরা। এই কোয়েশ্চেনটাতে কি বলছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার আচ্ছা মৌলিক একক কাকে বলে, এইটাও মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মৌলিক একক কাকে বলে, মৌলিক একক কাকে বলে বা লব্ধ একক কাকে বলে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে তোমাদের। ওকে, কোনো রাশির মাত্রা জানা প্রয়োজন কেন? ওই যে একটু আগেই তো বললাম না, কোনো রাশির মাত্রা গুরুত্বপূর্ণ কেন বা এখন জানা প্রয়োজন কেন, একই কথা আসলে। এগুলো এসকিউতেও আসে, ফোন নাম্বারেও আসে, এগুলো ভালো করে দেখে নিবা তোমরা। হ্যাঁ, উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ককে মিটার প্রকাশ করতে, স্ক্রু গজের ন্যূনাঙ্ককে মিটার প্রকাশ করতে বলছে। তার মানে উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ক কোনটা আসলে, ন্যূনাঙ্ক কত? উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক বের করার জন্য, ন্যূনাঙ্ক মানে কি, এলসি না, লিস্ট কনস্ট্যান্ট ন্যূনাঙ্ক এলসি, আমাকে এলসি বের করতে হবে বেসিক্যালি। সো এলসি হোয়াট? আচ্ছা এলসি বের করার জন্য আমার কাছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এলসি ইজ ইকুয়ালস টু হচ্ছে পিচ বাই ভাগ সংখ্যা, মানে স্ক্রু গজের ভাগ সংখ্যা। আরেকটা হচ্ছে যে ডি দিয়ে বের করা, ডি ইজ ইকুয়ালস টু এল প্লাস কি যেন ছিল, সি ইন্টু এলসি, তাই না? এখান থেকেও আমরা চাইলে এলসিকে বের করতে পারি। তো আমরা আসলে কোনটা বের করবো সেটা উদ্দীপক দেখে বুঝতে হবে। আচ্ছা উদ্দীপকে পিচ দেওয়া আছে, তো উদ্দীপকে যেহেতু পিচ দেওয়া আছে তাইলে আমাদের এই সূত্রটা এখন আর লাগতেছে না, বাদ এটা। ওকে নাইস, তাহলে জাস্ট এখানে বসাইলে হয়ে যাবে পিচ। তাহলে আমার পিচ যেহেতু মিলিমিটারে আছে তাহলে আমার এলসিটাও মিলিমিটারই আসবে। তাহলে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই ভাগ সংখ্যা কত, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এর মান হচ্ছে 20। ও তাহলে 20 কত আসবে, 0.5 ভাগ 20, 0.025। এটা কিন্তু মিলিমিটারে আসছে, কিসে আসছে, মিলিমিটার এককে আসছে। এখন এটাকে মিটারে কনভার্ট করতে হবে। চিন্তা করো, 1 মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে গেলে, 1 মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আবার সেন্টিমিটার থেকে মিটারে যাইতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইন টোটাল 10 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 1000 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে ডিরেক্টলি মিলিমিটার থেকে মিটারে চলে যেতে পারবো। বুঝতে পারছো কি? ওকে, তাহলে এলসিটাকে আমরা এখন মিটারে কনভার্ট করে ফেলি। তাহলে এই জিনিসটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করলেই যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমার মিটারে চলে আসবে। আই হোপ এতটুকু বুঝতে পারছো। তো পরের কোয়েশ্চেনটাতে চলে আসি। পরের কোয়েশ্চেনটা হচ্ছে তোমার ভরের, নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, কোয়েশ্চেন ঘুরাই দিচ্ছে অনেকখানি, তাই না? তার মানে আমাকে ঘনত্বের ত্রুটি বের করতে হবে থ্রু কিসের, আয়তন ত্রুটি থেকে, তাই না? আয়তন ত্রুটি অথবা হচ্ছে ভর দিয়ে ভাবি যাবে, ভর তো সবসময় সেমই থাকে। তো এখন আসো, আগে হচ্ছে আমি কি জানতে হবে, যেহেতু এটা একটা গোলক, তার মানে গোলকের আয়তনটা হচ্ছে কত, গোলকের আয়তন বের করতে হবে আমাকে। গোলকের গোলকের আয়তনের সূত্র কি, তখন বলছিলাম কত জানা, গোলকের আয়তনের সূত্র হচ্ছে ওকে, আমি গুগল থেকে কনফার্ম করে আসলাম। সেটা হচ্ছে, আমি মনে হয় তখন 4/3 না 3/4 যেন কিছু একটা বলছিলাম। সো বেসিক্যালি এটা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে? 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তনের সূত্র আমাদের। এখন আসো, গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে এটা। তাহলে এখন আমাকে এখান থেকে আর বের করতে হবে, আর এর মান। বাট আমি তো জানি ডি এর মান বের হয় এখান থেকে, আই মিন ব্যাসের মান বের হয়, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আর মান চলে আসবে, সিম্পল। ওকে, তাহলে আমরা কাজ করি এখান থেকে। আগে আয়তন বের করার জন্য আগে কি বের করতে, কারণ আমি কেন আয়তন বের করতেছি, কারণ আমাকে ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে না। দেখো ঘনত্বের সাথে কে রিলেটেড আসলে, ঘনত্বের সাথে হচ্ছে তোমার
ঘনত্বের সাথে হচ্ছে তোমার ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, রো, ঘনত্ব রো, ঘনত্বের সাথে, ঘনত্বের সূত্রটা কি, এম বাই ভি, মানে একক আয়তনে কি পরিমাণ ভর থাকে সেটাকে হচ্ছে বলা হয় ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান সমান কি হবে, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি হবে, তার মানে ঘনত্বের সাথে আয়তনটা সম্পৃক্ত। তাহলে আয়তনে যদি ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই ঘনত্বেও ত্রুটি থাকবে। তাইলে আমাকে আগে কি ক্যালকুলেট করতে হবে, আয়তন ত্রুটিটাকে ক্যালকুলেট করতে হবে, আয়তনকে ক্যালকুলেট করতে হবে, তাই না? তাহলে পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, +5% হইতে পারে, -5% হইতে পারে। আচ্ছা, সূত্রটা আমি মুছে দিলাম এখানে, কারণ জায়গা অভাব। তো আমরা এখান থেকে যদি হচ্ছে কি বের করে ফেলি, আগে আয়তন বের করার জন্য আমার ডি লাগবে। ডি ইজ ইকুয়ালস টু কি করতে পারি, ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার কি ছিল, এল প্লাস সি ইন্টু এলসি, রাইট? তাহলে এল এর মান কত বলো তো, এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, এই যে প্রধান স্কেলের পার্ট মানে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, বুঝতে পারছো? প্রধান স্কেলের পার্ট হচ্ছে 2 মিলিমিটার, প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হুইচ ইজ 50 ইন্টু এখানে কত আসছে বলো তো, 0.025, তাই না? এইটা আসছে। ওকে, এইটা ক্যালকুলেট করলে কত আসবে বলো তো, এইটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে তোমার 2.2 মিলিমিটার। আমরা মিলিমিটার রেখেও ক্যালকুলেট করতে পারি, আমরা চাইলে সেন্টিমিটার রেখে ক্যালকুলেট করতে পারি, কিন্তু এখন এই যে উদ্দীপকের মধ্যে দেখো জিনিসটা সিসি দেওয়া, মানে সেন্টিমিটার কিউবে দেওয়া, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সিসি মানে সেন্টিমিটার। আচ্ছা, আগের যুগে আমাদের দাদু নানুর হচ্ছে সিসিতে ক্যালকুলেট করতো জিনিসপত্র, যে 1 সিসি তেল নিয়ে আসো, 2 সিসি তেল নিয়ে আসো, এরকম ছোটো ছোটো বোতলের মধ্যে দিত আর কি, বাই দ্য ওয়ে। তো সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, যদিও তারা সেন্টিমিটার কিউব যে বলে এটাকে তারা বুঝতো না। তো তো সেন্টিমিটার কিউব, যেহেতু সেন্টিমিটার কিউব আছে তাহলে আমাদের উচিত এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে ফেলা। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে 10 দিয়ে ভাগ দিতে হবে, 10 দিয়ে ভাগ করলে সিম্পল 0.22 সেন্টিমিটার আসবে। এখন বলো এটা কিসের মান, ব্যাসের মান, এটা ডি ব্যাসের মান, এটা ব্যাস। আমাকে লাগবে কি, ব্যাসার্ধ, আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা বের করে ফেলি, ব্যাসার্ধ সমান সমান কি হবে, ব্যাসার্ধ আর সমান সমান হবে হচ্ছে, এটার 2 দিয়ে ভাগ করবো, 0.22 ডিভাইড বাই 2, তাহলে কত আসবে, 2 দিয়ে ভাগ করলে 1 আসে কথা, 0.22 ভাগ 2 হলেও 0.11। ওকে, 0.11 সেন্টিমিটার। ওকে, নাইস। তো আমি হচ্ছে ব্যাসার্ধ বের করে ফেলছি, ব্যাসার্ধ বের করে ফেললে আয়তন বের করা কি কঠিন? তাহলে গোলকের আয়তন কত হবে বলো তো, গোলকের আয়তন, আয়তন সমান সমান কি যেন বলছিলাম, 4/3 পায়ার কিউব বলছিলাম, তাই না? আমি কেন যেন এটা বারবার ভুলে যাচ্ছি আসলে। তাহলে 4/3 পায়ার কিউব করলে 4/3 ইন্টু পাই জায়গায় পাই রাখলাম আমি, একটু পরে ক্যালকুলেট করে ফেলবো, সমস্যা নেই। 0.11 কিউব, এত সেন্টিমিটার কিউব হবে এককটা। দেখো, আমি তোমাদের সাজেস্ট করি যে মানে ম্যাথ হোক ফিজিক্স হোক, পাইয়ের মানটা সবার শেষে ক্যালকুলেট করো, কারণ দশমিকের পাই পুরো একটা আনসার্টেন নাম্বার, ঠিক আছে? পাই কোনো ভালো নাম্বার না আসলে, হ্যাঁ। তো পাই যেহেতু ভালো নাম্বার না, তোমাকে ম্যাথে মানে ফিজিক্সের ম্যাথ বলো আর ম্যাথের ম্যাথ বলো, যাই করো না কেন এগুলোতে প্যারা দিবে অনেক, হ্যাঁ। তো ট্রাই করবো পাইটাকে সবার শেষে ভাঙার জন্য, আগে ভেঙো না। তো এটাকে করলে বাকি সব আগে ভাঙতে পারো, অথবা বাকি সব যেমনি সামনে রাখতে পারো তুমি চাইলে, তোমার ইচ্ছা। আমি করে ফেলি। তো এটাকে করলে আসবে হচ্ছে 4/3 ইন্টু 0.11 ব্র্যাকেট 0.11 ব্র্যাকেট কিউব, 1.775 1.775 আসে এত সেন্টিমিটার কিউব, 1.7, আচ্ছা পাই সহ ভাঙায় ফেলি, এটাকে পাই দিয়ে গুণ করে ফেলি, ইন্টু 3.1416 করলে আসবে হচ্ছে তোমার 5.575 ইন্টু 10⁻³ এত সেন্টিমিটার কিউব আয়তন পেয়ে গেছি। তাহলে আমাকে বলছে আয়তনের থ্রুতে ঘনত্বের কি বের করতে, আপেক্ষিক ত্রুটি বের করতে, ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করতে, ঠিক আছে? ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি হলে ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করো, এক্স্যাক্টলি ঘনত্বের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। সো এইটাতে একটু পরে আসি, কারণ আমরা এখনও ত্রুটি মাপি নাই। ত্রুটি মাপছি, এটা তো আমাদের পরিমাপকৃত ব্যাস, ত্রুটি মাপছি মাপি নাই। তাহলে আমরা ত্রুটিটা মাপার আগে আমরা দেখে নেই এখানকার ঘনত্বটা কত, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে ত্রুটি মাপার আগে ঘনত্ব, ত্রুটি
মাপার আগে ঘনত্ব, ঠিক আছে? তারপর আমরা আবার ত্রুটি মাপার পরে ঘনত্ব বের করব। ত্রুটি মাপার আগে ঘনত্ব, ঘনত্ব কত? রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এম কত আসলে? এম হচ্ছে একটি গোলকের এক সিসিতে ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এত সিসিতে ভর কত? এত গ্রামই হবে, তাই না? এক সিসিতে ভর যদি 1 গ্রাম হয়, তাহলে যে 5.57 ইন্টু 10⁻³ সিসিতে কত গ্রাম হবে? এত গ্রামই তো হবে, তাই না? তাহলে এখানে আমি কিন্তু এম এর মানটা পেয়ে গেছি। এম এর মান কিন্তু এটাই হবে। ঐকিক নিয়ম একটু বের করে দেখাই দিবা তোমাদের টিচারকে, আর নয়তো তোমাদের টিচাররা আবার পাগলের মতো মার্ক কাটা শুরু করবে। তাহলে 5.575 ইন্টু 10⁻³ আর আয়তনটা কত বের করছি? আয়তন তো এটাই ছিল, 5.575 ইন্টু 10⁻³ ইজগুলস টু কত কত গ্রাম হবে? সরি, ঘনত্ব। ঘনত্ব তো গ্রাম এককে ক্যালকুলেট করা না, হ্যাঁ, ঘনত্বের ক্যালকুলেট করা হবে গ্রাম পার সেন্টিমিটারে, তাই না? যেহেতু গ্রাম আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্কগুলো আমরা বের করছি, তাইলে 1 গ্রাম পার সেন্টিমিটার হবে। বুঝতে পারলা? 1 গ্রাম পার সেন্টিমিটার হবে এটা। সেন্টিমিটার কেন হবে? সেন্টিমিটার কিউব হওয়ার কথা, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে ফাইন, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে আমি ত্রুটি পরিমাপ করার আগে ঘনত্ব পাইলাম। এখন ত্রুটি পরিমাপ করার পরে আবার ঘনত্ব বের করবো, তাই না? একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই তো? বড় হয়ে যাচ্ছে, আসলে কঠিন না। সো আমার পরিমাপকৃত মান হচ্ছে এইটা, বাট তারা ত্রুটি বলে দিচ্ছে 5%, তার মানে এটার সাথে যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, তাই তো? তাহলে ত্রুটি পরিমাপ করবো এখন আমরা। পরিমাপ ত্রুটি পরিমাপ করলে তাহলে আমার ডি এর মানটা কত হবে? ডি এর মান অ্যাকচুয়ালি আমি আগে ডিটাকে ক্যালকুলেট করে নেব, তারপর 2 দিয়ে ভাগ করে নেব। ডি এর মান তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেট করতে পারো, সমস্যা নেই। ডি থেকে ক্যালকুলেট করা বেশি ভালো। ডি এর মানের সাথে আমার +-5% হইতে পারে, তাই না? বলো। তাহলে আমার ডি ওয়ানটা মানে সর্বনিম্ন, আমি বারবার কিন্তু ওয়ানওয়ালাটাকে সর্বনিম্ন ধরছি, তো এখানে সর্বনিম্ন লিখলাম না। সর্বনিম্ন ব্যাসটা কত হবে? সর্বনিম্ন ব্যাস হবে হচ্ছে 0.22 মাইনাস 0.22 ইন্টু 5/100। এখানে কত আসবে মান করলে? এখানে মানটা আসবে হচ্ছে তোমার 0.209 সেন্টিমিটার। কারণ আমরা সেন্টিমিটারই ক্যালকুলেট করছি। তাহলে বড় ব্যাসটা কত হবে? 0.22 প্লাস 0.22 ইন্টু 5/100। এইটা করলে আসবে হচ্ছে তোমাদের মান 0.231 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই যে একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়, তাই না? একটা হচ্ছে বড়। তাহলে ছোটটা দিয়ে একবার আয়তন বের করব, আবার বড়টা দিয়েও একবার আয়তন বের করব। তাহলে ছোটটা দিয়ে যখন আয়তন বের করব, এটার জন্য আর ওয়ানটা কত হবে বলো তো? 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে। সো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.209 ভাগ 2, ওকে, তো 0.1045 সেন্টিমিটার আসবে। আচ্ছা, আর টুটা কত আসবে এখান থেকে বলো তো? আর টু আবার হচ্ছে এটাকে ভাগ দিব, 0.231 ভাগ 2 করলে আসবে হচ্ছে 0.1155 সেন্টিমিটার। বলো, এটা আসলো না? এখন এখান থেকে তুমি কি আবার আয়তন বের করতে পারবে না? একবার বড় আয়তন বের করবা, একবার ছোট আয়তন বের করবা। তাহলে আমি একবার V1 বের করি, এটা হচ্ছে ছোট আয়তন। একবার বড় আয়তন বের করি, বড় আয়তন। তারপর হচ্ছে আমি আবার ডেল্টা ভি তো বের করবো না, আমরা হচ্ছে ডিরেক্ট ইয়াতে চলে যাবো আর কি। বড় আয়তন দিয়ে একবার ঘনত্ব বের করবো, ছোট আয়তন দিয়ে একবার ঘনত্ব বের করবো, কারণ এখানে একটা আয়তন ত্রুটি বের করতে বলেনি, ঘনত্বের ত্রুটি বের করতে বলছে। ওকে, বড় আয়তনটা কত হবে? ছোট আয়তনটা কত হবে? 0.1045 কিউব ইজুকলস টু, এটাকে কিউব করলে আসবে হচ্ছে, আচ্ছা আমি আগে নিচেরটা করে নিই। 0.1155 কিউব ইজুকলস টু, এইটাকে যদি আমি কিউব করি সেটা আসবে হচ্ছে 1.54 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। আর এটারটা আসবে হচ্ছে 0.1045 কিউব করলে 1.14
ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ওকে, এখন বলো কোনটা এক বড় ছোট তো ঠিক আছে, আমরা তো এখনো ডেল্টা ভি ওয়ান বের করব, ভি ওয়ান বের করে নিই আগে। তাহলে ও সরি, আমি তো ডেল্টা ভি ওয়ান কেন বের করবো এখানে, ডেল্টা কি বলিস এটাকে এটার নাম তো রো, ডেল্টা রো বের করবো বেসিক্যালি। তা আমি আগে ছোট রো বের করি, আই মিন রো ওয়ানটা বের করে নিই, তারপরে রো টু বের করে নিব, বড় রো, তারপর হচ্ছে আমরা ডেল্টা রোতে যাব। তাহলে ছোট রোটা বের করি, ছোট রো কত হবে, m/v, এম তো কনস্ট্যান্টই, হুইচ ইজ এই যে 5.55 সামথিং সামথিং, ওইটাই থাকবে আর কি। তাইলে আচ্ছা আমি একবার সূত্রটা লিখে দিই একবারের জন্য, এখানে এখানে v1 হবে, এখানে m/v2 হবে। তাহলে এখানে মানটা কত আসবে, 5.575 ইন্টু 10⁻³ নিচে আসবে v1 কত ছিল, 1.14 ইন্টু 10⁻³ এখানে 5.575 ইন্টু 10⁻³ আর এখানে আসবে 1.54 ইন্টু 10⁻³। ওকে, মানগুলো লেখার আর জায়গা নেই এখানে, আমি আরেক জায়গায় লিখে দিই নিচে, কেন যেরকম করলাম মেসি। ওকে, রো ওয়ানের মানটা কত আসবে বলো তো, রো ওয়ানের মান আসবে হচ্ছে তোমার এটা করলে আসবে হচ্ছে 1.1664 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর রো টু এর মানটা আসবে হচ্ছে তোমার 0.0 কেন আসবে এখানে, I think I am doing wrong. আচ্ছা আমরা কি এখানে আয়তন বের করতে ভুল করছি, এক্স্যাক্টলি আমরা আয়তন বের করতে ভুল করছি, আমরা তো ঘনকের আয়তন বের করে ফেলছি, সরি ফর দ্যাট ম্যান। এখানে আমরা ঘনকের আয়তন কেন বের করতেছি, আমরা তো এখানে বের করবো হচ্ছে গোলকের আয়তন, তাই না, ও শিট ভুলে গেছে, সরি সরি ফর দ্যাট, আমরা গোলকের আয়তন বের করবো, নট ঘনকের আয়তন। আমি বারবার ঘনকের আয়তন বের করে ফেলছি, সো নিচের লেখাগুলোও সব ভুল হবে, মুছে দিই আমি এতটুকু। ওকে ওকে, সরি, আমি বলতেছি এত ছোট মান কেন আসতেছে আবার এখানে। ওকে নাইস। তো v1টা কত হবে বলো, v1 হবে হচ্ছে 4/3 πr³। সো এটা পুরোটা কমপ্লিট করলে আমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলি এটাকে, 4/3 ইন্টু 3.1416 ইন্টু r³ কত, 0.1045³ ওকে, এটা করলে আসবে হচ্ছে 4.779 ইন্টু 10⁻³ তো সিমিলারলি পরেরটাও করি, পরেরটা করলে আসবে হচ্ছে তোমার 6.454 ইন্টু 10⁻³ এখন ঠিক আছে, ওকে ফাইন। এখন হচ্ছে তুমি ভরটা যদি লিখে দাও 5.575 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 6 না, ছোটোটা দিয়ে ক্যালকুলেট করবো আগে, 4.779 ইন্টু 10⁻³ এইটাকে ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে, আচ্ছা তখন তো মুখস্থ মান বসাই দিয়েছিলাম, 1.664 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এখন আমি হচ্ছে রো টু বের করে ফেলবো, রো টু কত হবে, আবার সেম m/v2 তাই না, আমি একবারে বের করে ফেলি এটাকে, এটা করলে আসবে হচ্ছে, লিখলাম না এটা, হ্যাঁ এটা করলে আসবে হচ্ছে 0.864 আসে বেসিক্যালি, 864 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে নাইস। তো আমি রো ওয়ানও পাইলাম, রো টুও পাইলাম, এখন বলো আমি কি ডেল্টা রো বের করতে পারবো না, তাহলে ডেল্টা রো ওয়ান কোনটা বড় কোনটা ছোট আমি এখনও জানি না, বাট ডেল্টা রো ওয়ান বের করতে পারবো। ডেল্টা রো ওয়ান কী হবে, রো মাইনাস রো ওয়ান। ওকে, সো এটার মান কত আসবে, অ্যাকচুয়াল রো কত ছিল আমার বলো তো, অ্যাকচুয়াল রো হচ্ছে এই যে উপরেরটাতে, এই যে 1 গ্রাম পার সিসি তাই না, তাহলে 1 মাইনাস 1.664
এত সমান সমান আসবে হচ্ছে 0.664, আর রো টুটা বের করে ফেলবো। রো মাইনাস রো টু, কী লিখছি এগুলা, রো টু ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.864, এইটা করলে আসবে হচ্ছে 1 মাইনাস 0.864 করলে আসবে হচ্ছে তোমার 0.136। বলো কোনটাকে আমরা নিব? অবশ্যই আমাদের ভুলকে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের নিব ভুল হিসাবে। তাহলে এখন এটার আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে না? বলো এটার আপেক্ষিক ত্রুটি কেমনে বের করব? ঘনত্বের আপেক্ষিক ত্রুটি, ঘনত্বের আপেক্ষিক ত্রুটি, আর ত্রুটি সমান করতে হবে ত্রুটি ডিভাইডেড বাই কি হবে, অ্যাকচুয়াল ঘনত্ব যেটা পাইছিলাম, এই যে 1। তাহলে কত হবে? 1 লিখে দেবো এখানে, ঠিক আছে? 1 ইন্টু কত, 100% ইজ ইকুয়ালস টু এটাই 66.4%, ঠিক আছে? এটা আসবে আনসার। তো 66 কেন লিখছি? ওকে, এরকম কিছু একটা আসার কথা। আমি অ্যান্সারে দেখতে পাচ্ছি যে এখানে 16 মানে 16 আসছে। 16 আসার রিজন আছে একটা, সেটা হচ্ছে আমরা মনে হয় একটা জায়গায় ভুল ভাল লিখে ফেলছি। সেটা হচ্ছে এই যে এখানে একটা 1 আসতো, এখানে একটা 1 আসতো, এখানে একটা 1 আসতো, এখানে একটা 1 আসতো, তাইলে হয়ে যাবে। ডান। সো এটা হচ্ছে অ্যান্সার। বেসিক্যালি আমি হচ্ছে ক্যালকুলেশন ছাড়াই অনেক কিছু মুখস্থ লিখে দিচ্ছি। তো আই হোপ তুমি ওইটা বুঝতে পারছো। দু এক জায়গায় ক্যালকুলেশন ভুল হইতেই পারে। আর আমি প্রথমবার হচ্ছে ভুল করে ঘনকের আয়তন বের করে ফেলছি, বাট এটা গোলকের আয়তন হবে। গোলকের আয়তন বের করার জন্য তোমাকে 4/3 পাই আর কিউব দিয়ে অ্যান্সারটা করতে হবে। আই হোপ বুঝতে পারছো। একটা বড় ম্যাথ ছিল, অনেক বড় আসলে। তো কনসেপ্টটা বুঝতে পারছো। এখান থেকে ভালো মানে তোমাকে দেখানো হয়েছে কীভাবে অ্যাকচুয়ালি ভর আয়তন থেকে, বা তুমি অ্যাকচুয়ালি দৈর্ঘ্য থেকে কীভাবে একদম ডিপলি ঘনত্ব পর্যন্ত পর্যন্ত যাইতে পারো, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, চলো আমরা আমাদের পরের কোয়েশনে চলে যাই। ও দিস ইজ দ্য লাস্ট কোয়েশন আমাদের ফার্স্ট চ্যাপ্টারের। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022। এখন এখানে দেখো, এখানের কটা অনেক ভালো ইম্পর্টেন্ট আছে, আর খটা তো বারবারই আসতেছে। দেখো বারবারই অনেক একবার আসছে হচ্ছে আমাদের, ও না খ তো আসে নাই, এটা ফার্স্ট টাইম। ওকে, মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য বের করতে বলছে, দুইটা পার্থক্য। মৌলিক রাশি কী ধরনের, লব্ধ রাশি কী, তো এগুলো সহজ জিনিস। আই হোপ তুমি পারবা, পারার কথা আসলে। গ নাম্বারটা SW থাকবে, এটা ট্রাই করবা বাসায়। SW ভেরি ইজি, ভেরি ইজি। গ নাম্বার দেখো, দৃশ্যকল্পের একের আলোকে বলছে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি যদি 10% হয়, তার মানে দৈর্ঘ্যটা তুমি যেটা পাবা, যেটা যেটা এল এর মান, অ্যাকচুয়ালি এল এর মান যেটা, সেটার সাথে প্লাস মাইনাস 10% করে তোমাকে কী বের করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় করে আয়তনের আবার আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। বলে এই মাত্রই যে ঘনত্বটা করাইলাম, ওইটার কিছু কনসেপ্ট আর আগেরটার কিছু কনসেপ্ট, এটা বাসায় প্র্যাকটিস করবা। SW তোমাদের জন্য। ওকে ফাইন, পরটা আসো। সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটি দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম গ্রহণযোগ্য বিশ্লেষণ করা, গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করা আর কি। দৃশ্যকল্প 2 এর আলোকে এখন আমাদেরকে দেখতে হবে দৃশ্যকল্প 2 এর আলোকে আমরা যেই এটা আসলে হচ্ছে একটা, ওকে এখানে একটা জিনিস চিন্তা করো তুমি, যে সাধারণ স্কেল থেকে স্লাইড ক্যালিপার্স বেশি ভালো কেমনে আসলে? সাধারণ স্কেল মানে নর্মাল স্কেলের সর্বনিম্ন সবচেয়ে ছোট কত পর্যন্ত মাপতে পারে? সাধারণ স্কেল তুমি চিন্তা করো, সাধারণ স্কেল হচ্ছে সর্বনিম্ন মাপতে পারে হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত। কারণ তার তুমি তোমার হাতে যদি তোমার কাছে যদি স্কেল থাকে, সেই স্কেলটা নিয়ে দেখতে পারো। সেটার মধ্যে সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার, ঠিক আছে? স্কেল, সাধারণ স্কেল, আচ্ছা সর্বনিম্ন মাপতে পারে, সর্বনিম্ন মাপতে পারে, মাপতে পারে কতটুকু বলো তো? মাপতে পারে হচ্ছে মাত্র 1 মিলিমিটার, তাই না? এখন তুমি চিন্তা করো, যেই যেই জিনিসটা মাপছে সে আসলে এই যে এত সেন্টিমিটার মাপছে, এটাকে মিলিমিটার কনভার্ট করে নিব আমরা এখন। এটাকে মিলিমিটারে কনভার্ট করলে আসবে হচ্ছে এল এর মানটা আসবে হচ্ছে তোমার, সরি এটা এল এর মান না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এম এর মান হবে, কারণ তার প্রধান স্কেলের পার্ট, এটা প্রধান স্কেলের পার্ট। এম এর মানটা হচ্ছে 13.5 সেন্টিমিটার। সো এটাকে মিলিমিটারে কনভার্ট করলে 135 মিলিমিটার আসবে। এটা আমি একটু লিখে রাখলাম এখানে, মাথায় রেখো এটা জিনিসটা। ওকে, তো সে কিন্তু এত মিলিমিটার মাপছে ওইটাকে, তো মিলিমিটার সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, তাহলে সে যে স্কেল দিয়ে মাপছে সেটা মিলিমিটারে মাপতে পারছে। কিন্তু মিলিমিটারের থেকে তো এমনও তো হইতে পারে যে
ওই জিনিসটা যে বস্তুটা মাপছে সেটার মাপ আসলে 135.34 এরকম আসলো, কিন্তু এই যে শেষে 3-4 জিনিসটা, এটা কি সে মাপতে পারে বলো? মাপতে তো পারে না, কারণ এই ক্যালকুলেশনটা তো তার প্রধান স্কেলে নাই। আসলে সে যে স্কেলটা দিয়ে মাপছে সেটার মধ্যে এত ছোট একক নাই, মিলিমিটার থেকে আর ছোট একক নাই। তাহলে ওর এই যে মিলিমিটারের পরে যে দশমিক ওয়ালা সংখ্যাগুলো আসছে সেটা সে কীভাবে পাবে? সেই জন্যে আমাদের হচ্ছে স্লাইড ক্যালিপার্স ইউজ করতে হয়। এখন স্লাইড ক্যালিপার্স কতটুকু মাপতে পারে? আমি বলছি যেই স্কেলের ন্যূনাঙ্ক, আই মিন কনস্ট্যান্ট যত ছোট সেই স্কেল তত ভালো মাপতে পারে। তাহলে স্লাইড ক্যালিপার্সের আরেকটা এই কি বলে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবকের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে সংজ্ঞা না, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মিনিংটা কি। ভার্নিয়ার ধ্রুবকের মিনিংস হচ্ছে তার ধ্রুবক যত, সে সর্বনিম্ন তত একক পর্যন্ত মাপতে পারে, ততটুকু পর্যন্ত মাপতে পারে। তাইলে তুমি চিন্তা করো এখানে ভার্নিয়ার ধ্রুবক যেটা বের হবে, আই মিন বিসি যেটা বের হবে, সেই পরিমাণ ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে পারবে। তাহলে আমি আগে ভিসিটা বের করে নিই, ভিসিটা কত দেখি। দেখো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে, ভার্নিয়ার সম্পাদন আছে, এখান থেকে আমরা বের করতে পারবো ভিসিটা। এল এর মানও দেওয়া আছে, না এল এর মান তো দেওয়া নেই, কোথায় এল এর মান? এল তো নাই। তাহলে ভিসি আমার ডিরেক্ট বের করতে হবে, ওই সূত্র দিয়ে বের করা যাবে না। সেটা হচ্ছে ভিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে এস বাই এন, এটা আমরা জানি তাই না। ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম প্রধান স্কেলের সবচেয়ে ছোট একক সেটা হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত, কয়টা কয়টা বলো তো? 10টা। তাহলে এখানে কত আসবে? 0.1 মিলিমিটার পর্যন্ত সে মাপতে পারবে। এটা বিসি যেহেতু 0.1 মিলিমিটার, তার মানে ভার্নিয়ার স্কেলটা বা স্লাইড ক্যালিপার্সটা হচ্ছে 0.1 মিলিমিটার সূক্ষ্মতাতে মাপতে পারে, তাই না? তাইলে নিশ্চয়ই আমার ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা বেশি গ্রহণযোগ্য হবে। তাহলে গ্রহণযোগ্য হলে এখন মাপটা কত সেটা বের করে ফেলি। তাহলে মাপ কত সেটা বের করার জন্য কী বের করতে হবে? এল ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে এম এর মান কত জানি আমরা, এই যে প্রধান স্কেলের পার্ট 135 প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট কত, ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে যে ভার্নিয়ার সম্পাদন, পার্ট কেন বলছি, ভার্নিয়ার সম্পাদন হচ্ছে 4 ইন্টু ধ্রুবকটা কত পাইছি 0.1। তাহলে বলো তো এখানে কত আসবে অ্যান্সারটা? এখানে অ্যান্সার আসবে হচ্ছে 135.4। এই যে 0.4, এইটা কি প্রধান স্কেল দিয়ে মাপা যায়? তো কারণ প্রধান স্কেলে তো দশমিকে মাপা যায় না, কিন্তু ভার্নিয়ার স্কেলে মাপা যায়। সো দ্যাট ভার্নিয়ার স্কেল হচ্ছে বেশি সূক্ষ্ম পরিমাপ আমাদেরকে দিবে এখানে, সেটা দিয়ে বেশি গ্রহণযোগ্য হবে, এবং গ্রহণযোগ্য মান কতটুকু সেটা আমরা দেখা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই যে আমি যা যা বললাম এগুলো হচ্ছে তোমাকে বাংলায় লিখতে হবে পরীক্ষার খাতায়, তাহলে হচ্ছে তুমি 4-4 পাবা। শুধু এতটুকু লিখে দিলেও পাওয়ার কথা আসলে, বাট টিচার বুঝবে নাকি যে তুমি কি লিখছো আসলে। সো দ্যাট তুমি হচ্ছে একটু বাংলায় লিখতে হবে যা বললাম। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ কোয়েশ্চেন। আই হোপ তুমি বুঝতে পারছো। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো, তার আগে হচ্ছে ওয়াটার ব্রেক।